ভ্যাবনি মিউট করা। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের আরেকটা আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা গত ক্লাসের মতোই আসলে সি প্রোগ্রামিং এর বাকি জিনিসগুলো দেখবো। তো তোমরা যারাই জয়েন করেছো না কেন, একটু করে টুক করে কষ্ট করে তোমার ফ্রেন্ডকে মেনশন করে দাও। আর যারা এখনো জয়েন করতে পারোনি, আমরা কিছুক্ষণ ওয়েট করছি। ওয়েট করে করে আমি চা খাচ্ছি, তোমরা কিছুক্ষণ বইটা উঠাইতে পারো। আহ সবাই আসলাম, আমরা একসাথে ক্লাস করবো, ঠিক আছে? আমরা কিছুক্ষণ ওয়েট করছি। আর সি প্রোগ্রামিং কিন্তু অনেকগুলো ক্লাস আমরা করে ফেলছি, এবং অনেকগুলো ক্লাসে মোর অর লেস তোমরা সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা পেয়ে গেছো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইতিহাস সম্পর্কে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় রকমের হয়, কয়টা জেনারেশনের হয়, লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল, এগুলো কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কিভাবে ট্রান্সলেট করা যায়, আমাদের ভাষাটাকে বা আমরা যেভাবে যে ভাষায় কোড লিখি সে কোডটাকে কিভাবে ট্রান্সলেট করে মেশিনের ভাষায় নিয়ে যাওয়া যায়, এটা তোমরা দেখেছো। সেই মেশিনের ভাষায় নিয়ে যাওয়ার কনভার্ট করার জন্য অনেকগুলো অনুবাদক দরকার হয়, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, তাদের সম্পর্কে ধারণা পেয়েছি। সি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা পেয়েছি। সি প্রোগ্রামিং কোড করতে হলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় একটা সমস্যা, সেটা সম্পর্কে ধারণা পেয়েছি। এবং আমরা এদের মাঝখানে তো অবশ্যই অনেকগুলো পার্থক্য দেখেছি। তারপর আমরা দেখলাম কিভাবে ফ্লো চার্ট আঁকতে হয়, একটা প্রবলেম দিয়ে দিলে সেটাকে কিভাবে ছবির মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে এঁকে দেখাতে হয় ফ্লোটা। আমরা দেখলাম কিভাবে অ্যালগরিদম লিখতে হয়। আমরা দেখলাম কিভাবে লাস্ট দুইটা ক্লাসে আমরা কোড লিখা দেখেছি, এক্সাক্ট কোড কিভাবে লিখে এবং এক্সাক্ট কোডের প্রত্যেকটা কিওয়ার্ড কি মিন করে সেটা আমরা এক্সপ্লেন করেছি। তো আজকে আমরা এভাবে সামনে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আহ আর কিছুক্ষণ ওয়েট করবো, 1-2 মিনিট। যারা জয়েন করোনি একটু জলদি করে মানে জয়েন করে ফেলো। যারা জয়েন করেছো তারা ফ্রেন্ডকে টুক করে একটু মেনশন করে দিতে পারো। ইন দ্য মিন টাইম আমি আমার চাটা শেষ করে ফেলি। বাসায় আজকে আজকে নেটের অবস্থা একটু বাজে। সকালে ক্লাস ঠিক মতো করাইছি, বাট এখন কেন জানি একটু সমস্যা করতেছে মনে হচ্ছে, বাট লেটস সি। ওয়েল, আমার চা খাওয়া শেষ, আশা করি তোমরা যারা যারা এতক্ষণ জয়েন করতে পারো নাই জয়েন করে ফেলছো। আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। ইন দ্য মিন টাইম একটু করে যাবো যে কমেন্ট কি কি করছো শুরুতে, হ্যাঁ? সেটা যদি একটু একটু করে দেখে নেই। আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলছি। আজকে আরো কিছু প্রোগ্রামিং করবো আমরা, ঠিক আছে? আজকে আরো কিছু মানে অ্যাডভান্স প্রোগ্রামিং করবো আমরা। আমরা কিন্তু যথেষ্ট প্রোগ্রামিং এগিয়ে গিয়েছি, আরো কিছু অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং আমরা করব। সোফার আমরা যা করেছি লাস্ট ক্লাসে, এটা যদি একটু করে টুক করে বলে দেই, সেটা হচ্ছে লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম যে কোন কোন টাইপের ডেটা নিয়ে কাজ করা লাগতে পারে আমাদের। আমাকে তো দেখা যাচ্ছে, রাইট? এন্ড আমার কথাও শোনা যাচ্ছে হোপফুলি। মাত্র 53 জন। সি প্রোগ্রামিং ক্লাসের মধ্যে যদি ক্লাস স্টুডেন্ট না পাই তাহলে কি ভালো লাগে বলো? সি প্রোগ্রামিং হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ড, আমি প্রোগ্রামিং পড়াচ্ছি, সি সি ব্যাকগ্রাউন্ডের মানুষ আমি। তোমরা যদি আমার সাবজেক্টটার মধ্যেই না থাকো প্রেজেন্ট, তাহলে কি ভালো লাগে বলো? Well educated people are only self educated. Well said, এমডি জাহাঙ্গীর, সুন্দর কথা বলেছো। আয়েশা সিদ্দিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, অলমোস্ট অনেকে চলে আসছো। মাহমুদ হাসান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? পড়া শুরু করি। আমি এখন কমেন্ট দেখবো না, এখন শুধু পড়াবো, একটু পরে আবার কমেন্টে ব্যাক করবো। তাহলে প্রথমত আমরা দেখেছিলাম কি কি ডেটার মানে টাইপের ডেটা হতে পারে। যেমন আমরা বলেছিলাম ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি বলেছিলাম? এক একটা পাত্রের মতো, যেখানে কি করা যায়, নাম্বার রাখা যায়। সে ভ্যারিয়েবল এক একটা নাম তুমি যেটা ইচ্ছা সেটা দিতে পারো, বাট অবশ্যই ভ্যারিয়েবলের নাম কিভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা গতকালকে শিখেছি।
নামের শুরুতে ডিজিট দেওয়া যাবে না, বাট যে কোনো ভাবে তুমি নাম লিখতে পারো। ভ্যারিয়েবল মানে একটা পাত্র, যে পাত্রের মধ্যে আমরা মানে বিভিন্ন ভ্যালু রাখি। প্রত্যেকটা পাত্রের যেমন একটা কি ক্যাপাসিটি আছে না, যেমন ধরো এই পাত্রে কি হয়তো 250 ml এর বেশি পানি ধরবে না, ঠিক সেম ভাবে ভ্যারিয়েবল আবার আরেকটু বড় আমি কাপ নিতে পারি, সেখানে হয়তো আরেকটু বেশি পানি ধরবে। তাহলে এই যে ভ্যারিয়েবল গুলো, এটারও কি থাকে একটা মানে লিমিট থাকে, যে ইন্টিজার পূর্ণ সংখ্যা নিলে সে মাত্র 1 বাইট, তার জায়গা হচ্ছে মাত্র 8 বিটের মধ্যে তাকে লিখতে হবে। তারপর আবার ফ্লোট নিলে তাকে আবার তুমি চাইলে 2 বাইটের মধ্যে, তার যা সেটু বড়, তার মধ্যে 2 বাইট রাখা যায়, 2 বাইট পরিমাণ ডেটা রাখা যায়। তো এরকম আমরা বলেছিলাম যে এই ডেটাগুলো কত রকমের হয়। এটা হয় পূর্ণ সংখ্যা, হয় এটা হয় ফ্লোটিং পয়েন্ট মানে ভগ্নাংশ, এটা হতে পারে ডাবল টাইপের মানে অনেক বড় সংখ্যা, এবং এটা হতে পারে ক্যারেক্টার টাইপের। আমরা কিন্তু বলেছিলাম যে কোনটার কত সাইজ, এটা আমরা বই থেকে দেখিয়ে দিয়েছিলাম যে ক্যারেক্টার টাইপ হয় নর্মালি 1 বাইট, ইন্টিজার হয় 2 বাইট, ফ্লোট হয় 3 থেকে 4 বাইট, এবং আমাদের ডাবল হয় হচ্ছে 8 বাইট। তার মানে এক একটা সাইজ বড় আর কি। এখন তোমার বড় সংখ্যা দরকার হলে তুমি ডাবল টাইপের ডেটা নিবা, ভ্যারিয়েবল নিবা, ঠিক আছে। এবং এখানে সুন্দর এই চার্টের মধ্যে সবকিছু লেখা ছিল। এরপর ভ্যারিয়েবল ক্লিয়ার করার নিয়ম, টাইপ লিখতে হয়, তারপর একটা স্পেস দিতে হয়, তারপর একটা নাম দিতে হয়, এবং লাস্টে কোলন দিতে হয়। এই তো ভ্যারিয়েবল লেখার নিয়ম। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই অবশ্যই আমরা কি করতে পারবো না, ভ্যারিয়েবলের শুরুতে নাম যখন দিব নেম, সেটা শুরুতে কোনো ডিজিট দিয়ে শুরু করা যাবে না। ডিজিট দিয়ে শুরু করলে ঝামেলা। তুমি নামের শেষে ডিজিট দিতে পারো, ভ্যারিয়েবলের নামের শেষে যা ইচ্ছা তা লাগাইতে পারো, কিন্তু শুরুতে ডিজিট দিয়ে শুরু করা যাবে না, ঠিক আছে। সো এরকম ছিল আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। দেন আমরা এই যে কতগুলো উদাহরণ এখানে দেওয়া আছে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল টাইপের ডেটা কি কিওয়ার্ড ব্যবহার করতে হয়, আর স্পেস দিয়ে কিভাবে এক্সাম্পল, হ্যাঁ কিভাবে নাম দিয়ে লিখতে হয়, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। কনস্ট্যান্ট, আমরা বলেছিলাম যে কনস্ট্যান্টের টাইপ হচ্ছে অনেক রকমের কনস্ট্যান্ট আছে এখানে। নর্মালি আমরা যে কনস্ট্যান্টটা ব্যবহার করব বা নর্মালি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এটা হচ্ছে আমাদের এখানে যে ক্যারেক্টার কনস্ট্যান্টের ভেতর ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্ট আছে। এটা আমরা তোমাদের উদাহরণ দেখিয়েছিলাম যে তোমরা প্রায় দেখেছো যে ফর ব্যাকস্ল্যাশ এন, এটা মানে কি, এটা মানে হচ্ছে নিউ লাইন, নতুন লাইনে যাও, এটা আমরা ব্যবহার করেছিলাম, তারপর কোড নতুন লাইনে চলে গিয়েছিল যদি মনে থাকে। তারপর ফরওয়ার্ড স্ল্যাশ এ, এটা দিলে কি হবে, একটা অ্যালার্ট টন করে একটা শব্দ হবে। ফরওয়ার্ড স্ল্যাশ টি, এটা দিলে কি অ্যাপ মানে খালি জায়গা রেখে দিবে। আমরা লাস্ট ক্লাসে মনে হয় গত ক্লাস দেখাতে পারছিলাম এন কে দিয়ে কিভাবে পরে যাওয়া যায়, সেটা দেখাতে পারছিলাম। এবং এখানে আরো কতগুলো আমাদের ক্যারেক্টার কনস্ট্যান্টের উদাহরণ দেয়া আছে। তোমাকে হয়তো বেশি না, তোমাকে হয়তো কাজ চাইতে পারে যে হ্যাঁ যে ফর স্ল্যাশ, ঠিক আছে, তোমাকে বলতে হবে এটা দিলে একটা অডিবল অ্যালার্ট, একটা টোন টাচ করে একটা টুং করে একটা আওয়াজ তৈরি হবে, ঠিক আছে। এন দিলে কি হবে, এইরকম কোনো কোয়েশ্চেন তোমাকে এমসিকিউ তে দিয়ে দিতে পারে। আচ্ছা ফাইন, আজকে সামনে আগাই। ক্যারেক্টার কনস্ট্যান্ট শেষ হয়ে গেছে। আজকে আমরা দেখবো কিভাবে আরো কিছু কয়েকটা প্রোগ্রাম আছে, সেই কয়েকটা প্রোগ্রামের মধ্যে এই ক্যারেক্টার কনস্ট্যান্টের ব্যবহারগুলো লিখে আছে। তো আমরা সেটা যদি একটু প্র্যাকটিক্যালি তোমাদের দেখাইতে চাই। সাউন্ড প্রবলেম করে কেন? আচ্ছা কেমন প্রবলেম করতেছে সাদিক, আমাকে একটু বলো তো সাউন্ডটা। ভাইয়া কিছুক্ষণ আগে একটু মানে নেট প্রবলেম করছিল। সাউন্ড কি আসলেই প্রবলেম? হ্যাঁ, মাঝে মাঝে একটু আচ্ছা আচ্ছা, হচ্ছে, নেটের সামান্য। কারণে হতে এখন পারে। ঠিক আছে ভাইয়া। ওকে, হোপফুলি নাড়াচাড়া করার কারণে হচ্ছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা আরো কিছু প্রোগ্রাম দেখব, এবং সেই প্রোগ্রামের মধ্যে এই যে ক্যারেক্টার কনস্ট্যান্ট ব্যবহার করা, যে ফর ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, এটা ব্যবহার করা মানে কি সেটা দেখব। তাহলে আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দেখবা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। ফাইন, সো দিস ইজ মাই ডেস্কটপ। ডেস্কটপে চলে যাই, টেক কোড ওপেন, তোমরা হচ্ছে ওপেন করবা কোড বক্স। তোমাদের যে এটা আছে সফটওয়্যারটা আছে পিসিতে, সেটা হচ্ছে কোড ব্লকস, তোমরা কোড ব্লকস ওপেন করবা। তোমরা কোড ব্লকস ওপেন করবা। তো কোড ব্লকস ওপেন করলে অলরেডি আমরা যেখানে কাজ করতেছিলাম সেখানে গিয়ে তোমাদের কোডিংটা দেখাবো।
এই যে, এই কোডটা নিয়ে আমরা লাস্ট দিন কাজ করতেছিলাম, যে দুইটা সংখ্যা ইনপুট নিচ্ছিল, ইনপুট নিয়ে সেটা সামেশন শো করতেছিল। ঠিক আছে, এখন আমি এটা আউটপুটটাও দেখাই দিই আবার, কন্ট্রোল কমান্ড আর দিয়ে চেপে এটার আউটপুটটা কি আসতেছিল সেটা আবার দেখাই দিই। বিল্ড হচ্ছে, বিল্ড হয়ে এটা বিল্ড হচ্ছে, একটু সময় নেবে, প্রথমবার বিল্ড হতে সময় নেয়, কম্পাইল হতে সময় নেয়। এই যে আমার বলছে এন্টার এ নাম্বার বলতেছে, এবং এন্টার এ নাম্বার যখন আমি কোডের লাস্টে কিন্তু দেখো যে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি যখনই নাম্বারটা ইনপুট দিব এটা পরের লাইনে ইনপুট হিসেবে নিবে, এই যে 30 নিচের লাইন ইনপুট হিসেবে নিয়েছে। দুইটা সংখ্যা ইনপুট দিতে হবে কারণ আমাদের এখানে 2% দিয়ে আছে, তাহলে দুইটা সংখ্যা ইনপুট দিব, 30 দিলাম স্পেস দিয়ে 40। এরপর আমি এন্টার চাপবো, এন্টার চাপলেই দেখো অ্যান্সার হিসেবে আমাকে 70 প্রিন্ট করে দেখাইছে, এবং 70-এর পরে নতুন লাইনে গিয়ে প্রোগ্রাম শেষ হয়েছে, নতুন লাইনে প্রোগ্রাম শেষ হয়েছে। কিভাবে? এই যে আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়েছি, এটাকে বলে এসকেপ সিকোয়েন্স, এটা দেওয়ার কারণে প্রোগ্রামটা পরের লাইনে গিয়ে শেষ হয়েছে। এখন আমি যদি এখানে আরো কয়েকটা এসকেপ সিকোয়েন্স দিই, দেখো ব্যাকস্ল্যাশ এন, আবার ব্যাকস্ল্যাশ এন, আবার ব্যাকস্ল্যাশ এন, আবার ব্যাকস্ল্যাশ এন, 5টা ব্যাকস্ল্যাশ এন দিলাম, এটা দিলে কি হবে? এটা দিলে কিচ্ছুই, জাস্ট দেখবা কি নিউ লাইন নিচে নেমে গেছে। আমি এটা আবার রান করে দেখাই, আমি এটা আবার রান করে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে নাম্বার ইনপুট চাচ্ছে, তাহলে 30 দিলাম স্পেস দিয়ে 40 দিলাম, দেখছো? এবার দেখো লাস্টের কথাটা, প্রোগ্রামের লাস্টে যে কথাটা আছে সেই কথাটা অনেক নিচে দিয়ে আসছে একদম, মানে 5টা লাইন গ্যাপ দিয়ে আসছে। আচ্ছা, কাটা বাঁধা যাচ্ছে, হ্যাঁ আমার এখানেও কথা কেটে কেটে আসছে। ঠিক আছে, তো ভাইয়া কথা কেটে আসছে, ব্লার, ওয়েল কথা কেটে আসলে কি করা যেতে পারে? আমি যেটা করতে পারি, আমি হয়তো আমার মাইক্রোফোনটা বাদ দিয়ে ডিরেক্ট মুখে কথা বলতে পারি, দেখি। দাঁড়াও, এখন তো শোনার কথা, ঠিক আছে ফাইন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই ব্যাকস্ল্যাশ এন দিলে কি হলো, লাইনে চলে গেল। এখন আমি যদি এই ব্যাকস্ল্যাশ এন এর আগে কতগুলো কথা লিখতে চাই, হ্যাঁ, দ্য সাম, আমি কিছু কথা লিখবো, যে দ্য সাম ইজ, দ্য সাম ইজ সামথিং। এই কথাটা লিখলে কি হচ্ছে, জাস্ট কিছুই না, এটা যেহেতু প্রিন্টএফ এর ভিতরে আমি কথাটা লিখেছি, এই কথাটা আমার আউটপুটে শো করবে। রেজাল্ট সামের ভিতরে যেটা আছে সেটা তো হচ্ছে পার্সেন্ট ডি দিয়ে শো করবে, সেটা তো শো করবে হচ্ছে পার্সেন্ট ডি দিয়ে, যে এটা দিয়ে, ঠিক না? এটার আগে আমি একটা কথা লিখে দিব আর কি, জাস্ট দ্য সাম ইজ, এই কথাটা লিখে দিতে চাচ্ছি। আচ্ছা, যদি এবার কথাটা লিখে দেই তাহলে কি হবে, আবার আমি রান করি প্রোগ্রাম, রান করলে এখানে আমাকে দুইটা সংখ্যা ইনপুট দিতে বলবে, 30 স্পেস 40। দেখো এখন লেখা আসছে আউটপুটে দ্য সাম ইজ, তারপর আমার অ্যান্সারটা আসছে, কারণ আমি প্রিন্টএফ এর ভিতরে লিখেছি দ্য সাম ইজ, এটা লিখছি, তাহলে কথাটা তো অবশ্যই বাইরে আউটপুটে দেখাবে। পার্সেন্ট ডি লিখেছি, এই জন্য কি হয়েছে, এই জন্য এই যে আমার 70টা এখানে শো করেছে। এরপরে ব্যাকস্ল্যাশ 5টা এন দিয়েছে, এই জন্য 5 লাইন গ্যাপ দিয়েছে। আচ্ছা, এখন আমি এই যে অডিবল টোনটা শোনো না তোমরা, সেই অডিবল টোনের আওয়াজ আছে, এটা তো শুনতে পাবা না, যেটা এটার সাউন্ড পাচ্ছ না, আমি তোমাকে ট্যাবের জিনিসটা দেখাই। দেখো এখন আমি যদি এখানে ফর ব্যাকওয়ার্ড স্ল্যাশ টি দিয়ে দিই, এটা মানে কি? এটা মানে হচ্ছে একটা ট্যাব, স্পেস, ফাঁকা স্পেস দেয়া, দুইটাই ফাঁকা স্পেস দেই। দেখো আবার ফর ব্যাকওয়ার্ড স্ল্যাশ টি, এই দুইটা টি দিলে কি হবে, হচ্ছেটা কি? এই দুইটা টি দিয়ে দিলে আমি আবার প্রোগ্রামটা রান করি, এবার তুমি দেখবা একটা সাউন্ড নাম্বার দিতে বলতেছে 30, এবার ধরো 10 দিলাম স্পেস 20। দেখো এইবার ডি এবং সামের মাঝখানে দেখো অনেকটা জায়গা খালি, দেখছো? এটা কেন হয়েছে? কারণ এই যে আমি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দুইটা টি ইউজ করছি, তার মানে দুইটা ট্যাব, 8টা স্পেস খালি হয়ে গেছে। ঠিক আছে, একটা ট্যাব মানে নরমালি 4টা স্পেস। তাহলে এইভাবে হচ্ছে আমরা ক্যারেক্টার কনস্ট্যান্ট গুলো ব্যবহার করতে পারি। আমার কথা কি বলছে? ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল।
ভাইয়া ভিডিও এরকম সাউন্ড, ভাইয়া এতগুলো এন কেন দিলেন? আমি দেখাইলাম যে এন দিলে কি হয়। এন দিলে কেটে কেটে মানে এক লাইন, প্রত্যেকটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন এর কারণে এক লাইন করে করে নিচে চলে যায়। বুঝতে পারছো? 5টা দিয়েছি যার কারণে 5টা লাইন গ্যাপ হয়ে গেছে। আমি কেটে দিলে আমার তো দরকার ছিল না, এমনি তোমাদের দেখা শেখানোর জন্য দেখাচ্ছি এগুলো। এই ছোট ছোট প্রোগ্রাম তো লিখবা না। তোমরা যখন সিএসসি তে পড়বা তখন তোমরা হাজার হাজার লাইনের কোড করবা, এবং প্র্যাকটিক্যাল লাইফে যখন তোমরা জব করবা তখন হাজার হাজার লাইনের কোড লিখবা। তো অবশ্যই তখন তো এত সিলি জিনিস লেখা লাগবে না। তখন আমরা ভালো ভালো কিছু লিখবো। -1 আর 5 দুটা যোগ করলে 4 আসে। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে দেখাইলাম। এখন আমি আমার আবার আইপ্যাডে চলে আসি। সাউন্ড অল ক্লিয়ার, ধূর চলে যাই। আচ্ছা, সামিয়া জাহান ঐশী, ধূর চলে যায়। আচ্ছা চলে যাও, কিছু করে না, আমরা সবাই চেষ্টা করতেছি ক্লাসটা নেয়ার, ঠিক না? ওয়েল, কারো যদি খারাপ লাগে মানে ক্লাস করতে সমস্যা হয় তাহলে সে চলে যেতে পারো, হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করছি ক্লাসটা নেওয়ার, বাট যদি না নেওয়া যায় নেটের কারণে বা কোনো কিছুর কারণে, সেটা অবশ্যই দেখবো। ভাইয়া কিওয়ার্ড এবং ফাংশনের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, যেমন আমি তোমাদের যদি কিওয়ার্ডটা আবার একটু দেখাই, কিওয়ার্ড সামনেও আছে, আমি আবারও দেখাবো, সমস্যা নেই। কিওয়ার্ড, একজন বলছো ভাইয়া কিওয়ার্ড আর ফাংশনের মধ্যে পার্থক্য কি? কিওয়ার্ড আর ফাংশনের মধ্যে পার্থক্য, ভাই কিওয়ার্ড আর ফাংশন তো একরকম জিনিস না যে তাদের মধ্যে পার্থক্য তুমি দিবা। প্রথম কথা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে কি, কতগুলো সংরক্ষিত ওয়ার্ড। যেমন সি প্রোগ্রামিং এ তুমি যে এই পর্যন্ত কোড দেখে আসছো, কি কি জিনিস দেখছো? এই যে INT এই লেখাটা দেখছো না, এই ওয়ার্ডটা দেখছো না? তারপর FLOAT এগুলা দেখছো, MAIN এই কিওয়ার্ড গুলা দেখছো, তারপর ডাবল, তারপর হচ্ছে রিটার্ন, তারপর হচ্ছে এরকম ছোট ছোট ওয়ার্ড দেখছো না? এগুলো হচ্ছে সংরক্ষিত ওয়ার্ড। মানে সি প্রোগ্রামিং এ এই ওয়ার্ড গুলো কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করা হয়, এটা তুমি অন্য কাজে ব্যবহার করতে পারবে না। যেমন ইন্ট, এটা হচ্ছে কি একটা ভ্যারিয়েবলে টাইপ বোঝানোর জন্য ব্যবহার করা হয়, এটা তুমি অন্য কাজে ব্যবহার করতে পারবে না। এগুলো হচ্ছে সংরক্ষিত ওয়ার্ড, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। এন্ড হোয়াট ইজ ফাংশন? ফাংশন হচ্ছে একটা ম্যাথের মতো। তোমরা ম্যাথে ফাংশন পড়ছো না, যে এফ অফ এক্স ইকুয়াল টু কি পড়ছো, যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। ফাংশন হচ্ছে একটা মেশিনের মতো, যে মেশিনে কি করা হয়, এক্স এর একটা ভ্যালু ইনপুট দেওয়া হয়, একটা ইনপুট দেওয়া হয়, তারপর সে তোমাকে আউটপুট দেয় কিছু। যেমন তুমি যদি এখানে এক্স এর ভ্যালু ইনপুট হিসেবে 2 দাও, তাহলে সে তোমাকে আউটপুট কি দিবে, 2² প্লাস 2 × 2 প্লাস 3, তার মানে 4 + 4 + 3, দ্যাট মিনস তোমার 11। তাহলে ইনপুট হিসেবে 2 দিবা, আউটপুট হিসেবে 11 সে কাউন্ট করবে। এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশন মানে কি? ফাংশন মানে একটা মেশিনের মতো যেখানে কিছু ইনপুট দেওয়া যায়, সেখানে কিছু আউটপুট পাওয়া যায়। এবং সি প্রোগ্রামিং এর মধ্যে আমরা ফাংশন নিজেরাও লিখবো, বাট বেসিক যে ফাংশনটা থাকে, একটা ফাংশন তুমি দেখছো, সেটা হচ্ছে মেইন নামক একটা ফাংশন। তুমি সি প্রোগ্রামিং এ একটা মেইন নামক একটা ফাংশন দেখেছো, যেটার স্ট্রাকচার দেখতে কেমন, একটা নাম থাকে, তারপর প্রথম ব্র্যাকেট থাকে, একটা সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট ওপেন থাকে, কার্লি ব্র্যাকেট ক্লোজ থাকে, এবং তার নামের আগে টাইপও থাকতে পারে। এটা হচ্ছে একটা বেসিক ফাংশনের স্ট্রাকচার, ফাংশন দেখতে কেমন হবে সি প্রোগ্রামিং এ। এখন টাইপের মধ্যে কি, তোমরা এক্সাম্পল হিসেবে টাইপের মধ্যে কি দেখেছো, যদি তোমাদের একটা এক্সাম্পল সাথে সাথে লিখে দিই। টাইপের জায়গায় তুমি দেখেছো ইন্ট। আমি একটা ইন্ট, ইন্টিজার মানে কি আমি বলছিলাম না, একটা টাইপ পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য ইন্ট ব্যবহার করা হয়। তাহলে টাইপের জায়গায় তুমি ব্যবহার করলে ইন্ট। নেম, ফাংশনের নাম কি দিবা? ফাংশনের নাম হিসেবে তুমি যেটা শিখেছো সেটা হচ্ছে মেইন, যেটা দেখেছো সোফার। মেইন নামে একটা ফাংশন দেখেছো, মেইন। প্রথম ব্র্যাকেট ওপেনিং, প্রথম ব্র্যাকেট ক্লোজিং, এটা তো দিতেই হবে, এটা হচ্ছে ফাংশনের স্ট্রাকচারের গঠন, ওপেনিং ক্লোজিং। তারপরে তুমি একটা কার্লি ব্র্যাকেট দেখেছো, এবং শেষে একটা কার্লি ব্র্যাকেট দেখেছো। এবং আরেকটা কথা সবাই দেখেছো, বাট অনেকে খেয়াল করছো, অনেকে খেয়াল করো নাই,
প্রত্যেকটা প্রোগ্রামের লাস্টের লাইনে লেখা ছিল রিটার্ন 0। প্রত্যেকটা মানে মেইন প্রোগ্রামের লাস্টের লাইনে লেখা ছিল রিটার্ন 0। এই কথাটা অ্যান্সার আমি আগে দেই নাই, বাট এখন আমি দিব। তাহলে ফাংশনকে ডিফাইন করতে হয় কিভাবে ভাইয়া? প্রথমে টাইপ লিখতে হবে, মানে এটা কি টাইপের ডেটা তোমাকে রিটার্ন করবে। তুমি জানো যেমন এই যে এই ম্যাথের ভেতরে তুমি জানো ইনপুট হিসেবে কি দিতে হবে? 2 দিতে হবে, একটা পূর্ণ সংখ্যা। এই ম্যাথের আউটপুট কি দিবে তোমাকে? সে একটা পূর্ণ সংখ্যা তোমাকে আউটপুট দিবে, ঠিক না? এটা একটা ফাংশন, এই যে এটা একটা ম্যাথের ফাংশন। এখানেও এটা একটা ফাংশন লিখেছো, এখন সে তো তোমাকে কিছু রিটার্ন করতে পারে, অবশ্যই রিটার্ন করতে পারে কিছু। তো কি রিটার্ন করবে সেটা তুমি এখানে লিখে দিবে, টাইপের মধ্যে লিখে দিবে আমি চাই ইন্টিজার টাইপের কিছু একটা রিটার্ন করব, আউটপুটে শো করব। এবং এটা তো একটা নেম, মেইন মানে হচ্ছে একটা নাম, এবং সি প্রোগ্রামিং এ মেইন এটা হচ্ছে একটা কিওয়ার্ডের মতো, এটা কিওয়ার্ড হিসেবে স্টোর করা আছে, এটাকে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তাহলে মেইন হচ্ছে একটা ফাংশনের নাম, যেটা সি প্রোগ্রাম নিজেই দিয়ে দিস, তুমি তোমার ব্যাপার। এই যে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট এটা তো স্ট্রাকচারের মধ্যে আছে, তারপর কার্লি ব্র্যাকেট ওপেন কার্লি ব্র্যাকেট ক্লোজ। তো এই যে তোমার ফাংশনের কাজ আমি বলছিলাম, ফাংশন শুরু হয় এখান থেকে, শেষ হয় এখানে। কার্লি ব্র্যাকেট ক্লোজিং এ গেলে প্রোগ্রাম এখানে শেষ, মানে ফাংশনের কাজ এখানে শেষ, ফাংশনের কাজ শেষ। তাহলে ফাংশনের কাজ শেষ হওয়ার আগে তাকে বলতে হবে না যে তুমি কিছু রিটার্ন করো, আউটপুটে কিছু শো করো। তাহলে এই যে এখানে আমি বলে দিয়েছি রিটার্ন 0, মানে তুমি 0 কে রিটার্ন করো। 0 কে একটা পূর্ণ সংখ্যা না? তাহলে আমি ফাংশনকে বলে দিলাম, শেষ করার আগে বলে দিলাম যে তুমি 0 কে রিটার্ন করে ফেলো। তাহলে কি স্ট্রাকচারটা বোঝা গেছে একটা ফাংশন কিভাবে কাজ করে? সে কি টাইপের অবজেক্ট মানে কি টাইপের ডেটা রিটার্ন করবে? এমন হতে পারে যে সে একটা ভগ্নাংশ রিটার্ন করছে, তখন তুমি কি করলা? তখন তুমি এই ইন্টের জায়গায় তুমি ফ্লোট লিখলা, যে তুমি জানো এটা একটা ভগ্নাংশ রিটার্ন করবে তোমাকে, ফ্লোট। তারপর তুমি কি করলা? রিটার্ন 0 না দিয়ে তুমি এখানে একটা ভগ্নাংশ দিয়ে দিলা যে 1.5। তাহলে সে কি করবে? প্রোগ্রামের কাজ শেষ হওয়ার আগে সে রিটার্ন করবে, মানে আউটপুটে দিয়ে দিবে 1.5। বোঝা গেছে তো একটা ফাংশন কিভাবে কাজ করে? ফাংশনে আরো কিছু আমি তোমাদের কমেন্ট দেখতেছি না, তোমরা জানো যে আমি এখন কমেন্ট পড়াচ্ছি, সো পড়ানোর সময় কমেন্ট করো না, আমি দেখবো একটু পরে কমেন্টে যাবে। এখন এমন হতে পারে যে ভাইয়া আপনি তো কিছু ইনপুট দিলেন না, ইনপুট না দিয়ে আপনি কিভাবে আউটপুটের কথা বলতেছেন? এটা যদি একটা ফাংশন হয়ে থাকে, এখানে ইনপুট তো কিছু দেন নাই ভাইয়া, কোনো সমস্যা নেই। একটা কনস্ট্যান্ট ফাংশন থাকতে পারে না? যেমন ধরো যে ফাংশনটা কোনো সংখ্যাকে ইনপুট নিবে না, কিন্তু সে আউটপুটে রিটার্ন করবে হচ্ছে ধরো যেরকম fx = 3 লেখা আছে, এটা একটা ফাংশন, fx = 3, এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশন কি সবসময় 3 রিটার্ন করবে না তোমাকে আউটপুট হিসেবে? সবসময় 3 রিটার্ন করবে না? তাহলে এই যে একটা প্রোগ্রাম দেখলাম, সে সবসময় যে তোমাকে ইনপুট দিতে হবে এমন কোনো কথা নেই, ইনপুট না দিয়েও আউটপুট দিতে পারে, ঠিক আছে? জাস্ট লাইক এই মেইন ফাংশনটা যেখানে তুমি রিটার্ন করছো, মানে আউটপুটে এই ফাংশনটা কি রিটার্ন করবে সেটা বলে দিচ্ছ, কিন্তু ইনপুটের কথা কিছু বলো না। আমরা দেখবো যে এমন অনেক ফাংশন থাকবে যেটাতে ইনপুট নিয়ে সেটা আউটপুট জেনারেট করে পাঠাবে, সেটা আমরা বলবো শিখবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বেসিক একটা ফাংশন। তাহলে ফাংশন হচ্ছে একটা ম্যাথের মতো, একটা মেশিনের মতো, যেখানে কিছু দিলে সে আউটপুট শো করে, বাট নট নেসেসারিলি তুমি সবসময় দিবা, তুমি চাচ্ছ কিছু না দিয়েও আউটপুট শো করতে, ঠিক আছে? আউটপুট শো করতে। আর কিওয়ার্ড হচ্ছে সংরক্ষিত কিছু শব্দ, যেগুলো সি প্রোগ্রামিং এ স্পেসিফিক কাজে ব্যবহার করা হয়, এটা অন্য কোনো কাজে ব্যবহার করতে তুমি পারবা না। আচ্ছা, কোনো সমস্যা নাই, খালি কি লেখা হচ্ছে সেটাই দেখতে পাচ্ছি না, মানে এটা মনে হয় একটু ঘোলা লাগতেছে না নেটের ইস্যুর কারণে। আচ্ছা ভাইয়া, গেট সিএইচ কেন দেওয়া হয়? এটা কোনীয় ডট এইচ দিলে তারপরে দিতে হয়, আর এটা শেষ করা বোঝায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমরা যে প্রোগ্রামটা শিখবো এটা হচ্ছে একটু আধুনিক, হ্যাঁ। কিছু আগের কম্পাইলার আছে, যেমন আমরা হচ্ছে তোমার জিসিসি কম্পাইলার দিয়ে এই কোডটাকে সিটাকে কম্পাইল করি, আধুনিক কম্পাইলার দিয়ে কম্পাইল করি। আগের কিছু কম্পাইলার আছে যাদের কম্পাইল করতে হলে অন্য ফাংশনালিটি দিতে হতো, যেমন কোনীয় ডট এইচ তোমরা দেখবা, গেট সিএইচ এরকম কিছু ফাইল দেখবা, এগুলো হচ্ছে ফাইলের নাম।
conio.h নামে তুমি বুঝতেই পারতেছো এটা হচ্ছে কি একটা ফাইলের নাম, এটাকে ইনক্লুড করা লাগে। তারপর get ch, এটা দিয়ে কি কি বোঝায়, এটা কিছু রিটার্ন করার জন্য বোঝায় যে হ্যাঁ এটা আপাতত কাস্টমারের জানা দরকার নেই। এটা হচ্ছে আরো পুরাতন ইসের ছিল, পুরাতন সিলেবাসের বা পুরাতন কম্পাইলারের কাজ ছিল, এখন আমরা আধুনিক হয়ে গেছি, এটা দরকার। রিটার্ন জিরোটা আবার একটু বলেন। রিটার্ন জিরোটা কিছুই না, এটা যেহেতু একটা ফাংশন, এই ফাংশন অবশ্যই কিছু আউটপুট শো করতে পারে। তো তুমি বলে দিবা এই ফাংশন রিটার্ন কি করবে, কি রিটার্ন করবে, আউটপুট কি করবে। সে কিছু ইনপুট দিছো না দিছো সে দেখবে না, তুমি কি বের করতে চাও, এটা আউটপুট হিসেবে কি শো করতে চাও সেটা। যেমন তোমরা মোস্ট অফ দ্য প্রোগ্রামে দেখবা রিটার্ন জিরো লেখা আছে এবং মেইনের আগে ইন্ট লেখা আছে। ইন্ট দিয়ে বোঝাচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করবে, এবং লাস্টে রিটার্ন জিরো দিয়ে বোঝাচ্ছে এই জিরোটাকে রিটার্ন করে দাও। আর জিরোটা তো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা অবশ্যই। তো তুমি রিটার্ন জিরো না দিয়ে তুমি যে কোনো একটা সংখ্যা রিটার্ন করতে পারতো, কোনো সমস্যা নেই। তুমি রিটার্ন 1000 কোটিও করতে পারতো, কোনো সমস্যা নাই। তখন লাস্টের লাইনে কি ভাসতো জানো, প্রোগ্রাম রিটার্ন উইথ তোমার 100 কোটি। সো এই রিটার্ন জিরো তুমি লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। কারণ সব প্রোগ্রাম যে আউটপুট দিবে এমন তো কথা নেই, মানে ফাংশন যে আউটপুট দিবে এমন কোনো কথা নেই। এমন অনেক ফাংশন থাকতে পারে যেটা কোনো আউটপুট দিবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর সব ক্লিয়ার দেখা যায় আর স্পষ্ট শোনা যায়। ওয়েল, নেটের আপ ডাউনের কারণে হয়তো, স্পিডের আপ ডাউনের কারণে হয়তো এরকম হতে পারে। আচ্ছা, যাই, তাহলে সোফার আমরা মোটামুটি ফাংশন কিভাবে লিখে এটা দেখলাম। এখন আমরা দেখবো কনস্ট্যান্ট কিভাবে লিখতে হয়। তোমরা দেখেছো ফাংশন কিভাবে লিখতে হয়, আজকে দেখাইলাম। ফাংশনের স্ট্রাকচারটা দেখতে কেমন হয় সেটা দেখাইলাম। তোমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা শিখেছো। এখন তোমরা শিখবা কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা। কনস্ট্যান্ট হচ্ছে নাম কি, মানে শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা চেঞ্জ করা যাবে না, এটার ভ্যালু চেঞ্জ করা যাবে না, এই জন্যই তো এটা কনস্ট্যান্ট। বাট ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু বারবার চেঞ্জ করা যায় চাইলে। তাহলে কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করার নিয়ম, হাউ টু ডিক্লেয়ার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মোটামুটি দুই ভাবে ডিক্লেয়ার করা যায়। একটা হচ্ছে হ্যাশ ডিফাইন দিয়ে, আর একটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড দিয়ে। তাহলে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে কনস্ট, CONST, কনস্ট। তারপর লিখতে হবে এটা টাইপ, মানে তুমি কি পূর্ণ সংখ্যাকে কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে চাচ্ছ, নাকি তুমি একটা ভগ্নাংশকেও কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে চাচ্ছ, নাকি তুমি অন্য কিছুকে ভগ্নাংশ হিসেবে চিন্তা করতে চাচ্ছ। ধরো আমি চাচ্ছি একটা রেশিওকে কনস্ট্যান্ট হিসেবে মনে রাখবো, তাহলে আমি কনস্ট্যান্টের টাইপ দিব হচ্ছে ধরো ফ্লোট, তারপর আমি লিখবো হচ্ছে এটার নাম দিব, একটা নাম দিব হচ্ছে রেশিও, এবং ফাইনালি ইকুয়াল টু দিয়ে এটার ভিতরে একটা ভ্যালু দিয়ে দিতে হবে। তুমি তো একটা ভ্যালুকে কনস্ট্যান্ট হিসেবে নিতে চাও, ধরো 4/3। 4/3 কে এভাবে লেখা যাবে না, 4/3। এই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার নিয়ম। ভাই কিভাবে এটা কিভাবে আসলো বা কেমন, জিনিসটা কেমন, এটা হচ্ছে ওই যে তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে না, যে ইন্টিজার, তারপরে হচ্ছে একটা নাম দিতা যে সাম, এরকম করে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে না, এটা তো হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। আর এখন আমরা দেখব যে কিভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যায়। কনস্ট্যান্ট মানে ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেমন এই যে এখানে সাম ছিল, সামের ভিতরে তুমি যেটা ইচ্ছে সেটা রাখতে পারতা এবং সেটাকে আবার আপডেট করতে পারতা চাইলে যখন মন চায় তখন। কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা ভ্যারিয়েবলের মতো জায়গা যেখানে মানকে একবারই রাখা যাবে, মানে বারবার চেঞ্জ করতে পারবে না। তাহলে আমি প্রথমত এটা হচ্ছে একটা কিওয়ার্ড ইউজ করলাম, এটা ব্যবহার করতে হবে যে কনস্ট্যান্ট বোঝানোর জন্য। এরপর এখানে টাইপ বলে দিতে হবে, তাহলে এটা হচ্ছে তোমার টাইপ। তারপরের অংশটা রেশিও, এটা হচ্ছে একটা নাম, এটা সিম্পল একটা নেম, তুমি একটা নেম দিয়েছো আর কিছুই না। তারপর সেটার ভিতরে কত ভ্যালুকে স্টোর করে রাখতে চাও সেটা দিয়েছো, ভ্যালু। ঠিক আছে, তাহলে এইভাবে একটা কনস্ট্যান্টকে স্টোর করা যায়। ধরো আমার কাজের সুবিধার্থে আমি 4/3 এই মানটাকে স্টোর করে রাখলাম, সামহাউ স্টোর দরকার ছিল আমার, রাখলাম। তুমি চাইলে না করতে পারো, কোনো সমস্যা। এখন যেভাবে শুধু ফ্লোট টাইপের ভগ্নাংশকে স্টোর করতে পারবা এমন কথা না, তুমি যে কোনো কিছুকে স্টোর করতে পারবা। যেমন ধরো তুমি একটা ক্যারেক্টারকে স্টোর করে রাখতে চাচ্ছ, ছোট হাতের এ, বা তোমার নামের প্রথম অক্ষর, হ্যাঁ তোমার নামের প্রথম অক্ষর, ধরো আমার নামের প্রথম অক্ষর হচ্ছে ই, ক্যাপিটাল ই,
তাহলে আমি এটাকে স্টোর করে রাখতে চাই, ই লেটারটাকে স্টোর করে রাখতে চাই। তাহলে আমি কি করব, আমি লিখবো কনস্ট, এটা তো একটা ক্যারেক্টার টাইপের অবজেক্ট। আমরা জানি ক্যারেক্টার টাইপের অবজেক্টকে লিখতে হলে লিখতে হয় CHAR, টাইপ বোঝানোর জন্য এটা লিখতে হয়। তারপর একটা নাম দিতে হবে, নাম কি দিব, মাই ফার্স্ট লেটার। হ্যাঁ, তাহলে নাম দিলাম ধরো মাই ফার্স্ট লেটার। এটা দিয়ে এটার ভিতরে একটা ভ্যালু রাখবো। কাকে রাখবো বলছিলাম, এই যে ই কে স্টোর করবো। তাহলে ই কে রাখার জন্য তোমাকে লিখতে হবে ই, এটা একটা ক্যারেক্টার, ক্যারেক্টার বোঝানোর জন্য একটা এইভাবে একটা ই দিতে হয়, এটাকে কি বলে, এরকম একটা সাইন দিতে হয় দুই পাশে। ঠিক আছে, তাহলে এটা ক্যারেক্টার বোঝায়। তাহলে আমি এই দুইটা কনস্ট্যান্টকে আমি স্টোর করে রাখলাম। ভাইয়া আমি রিটার্ন যত দিব সাম কি তার থেকে কম হলে আউটপুটে সামটা দেখাবে? না না, রিটার্ন অন্য কিছু। মেইনের ভিতরে রিটার্ন তুমি যেটা দিবা সেটা দিয়ে প্রোগ্রাম শেষ হবে, ওটার সাথে তোমার ভিতরে ক্যালকুলেশনের কোনো মানে সম্পর্ক নাই। ঠিক আছে, মেইনের ভিতরে তুমি যেটা দিয়েছো সেটার সাথে ক্যালকুলেশনের কোনো সম্পর্ক নেই। সাম তো সাম হিসেবেই থাকবে, সামের সাথে তোমার এখানে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে আমি এখানে কি করলাম, দুইটা কনস্ট্যান্টকে স্টোর করলাম ধ্রুবক, এটাকে আর চেঞ্জ করা যাবে না। তাহলে রেশিও নামের একটা জায়গার মধ্যে আমি 4/3 কে স্টোর করে রাখলাম, মাই ফার্স্ট লেটারের নামের একটা জায়গার মধ্যে আমি ই কে স্টোর করে রাখলাম। এটা কনস্ট্যান্ট, এটাকে আর চেঞ্জ করা যাবে না। ভ্যারিয়েবলে যেমন বারবার চেঞ্জ করা যায়, যেমন এই যে ইন্ট সাম, তুমি চাইলে সামের ভিতরে কি রাখতে পারো, 1 রাখতে পারো। কতক্ষণ পরে মনে চাইলো যে না আমি সামের ভিতরে 2 রাখবো, তাহলে সাম ইকুয়াল টু 2 করতে পারো। কতক্ষণ পরে মনে চাইলো যে না সামের ভিতরে আমি 100 রাখবো, তুমি 100 রাখতে পারবো, মানে বারবার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ভ্যারিয়েবলের ভিতর মানকে বারবার চেঞ্জ করা যায়, কিন্তু কনস্ট্যান্টকে বারবার চেঞ্জ করা যায় না। ফাইন, এটা হচ্ছে একটা টাইপের, হ্যাঁ, একভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার নিয়ম। আরেকটা টাইপ আছে, এটা হচ্ছে একটা টাইপ। আরেকভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যায়, সেটা হচ্ছে ডিফাইন দিয়ে। সেটা হচ্ছে ডিফাইন দিয়ে। আমি তোমাদের ডেফিনেশন সেকশন বলছিলাম, সি প্রোগ্রামিং একটা অংশ আছে ডেফিনেশন সেকশন, সেটা আজকে দেখাবো, কোড করে দেখাবো, সমস্যা নেই। তুমি চাইলে প্রোগ্রামের শুরুতে, হ্যাঁ, ওই যে লিংক সেকশনের পরে লিখে দিতে পারো হ্যাশ ডিফাইন, লাল কালি দিয়ে বুঝাই, হ্যাশ ডিফাইন, DEFINE, ডিফাইন দিয়ে তুমি কোনো কিছু স্টোর করে রাখতে পারো। ধরো তুমি একটা নাম্বারকে স্টোর করবে, ম্যাক্স ম্যাক্স নামে একটা নাম্বারকে স্টোর করবা, ইকুয়াল টু ধরো 100, তুমি এটাকে স্টোর করে রাখলো, এখানে সেমিকোলন দিতে হবে না। অথবা তুমি যেটা করবা অন্য কোনো সংখ্যাকে তুমি স্টোর করে রাখতে পারো। ধরো তুমি ডিফাইন, বইয়ের উদাহরণে দিচ্ছি, ডিফাইন ট্রু, ট্রু নামে একটা কিছু নাম দিয়ে দিয়েছো, এবং এটার ভিতরে তুমি এরকম হতে পারে। অথবা আমি এটা দরকার নেই, আমি পাই এর ভ্যালুকে স্টোর করি, হ্যাঁ, যে পিআই ইকুয়াল টু 3.1416 স্টোর করে রাখলাম। তাহলে এভাবে তুমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারো, এবং এই মানগুলো ভবিষ্যতে আর কোথাও চেঞ্জ করতে পারবা না। যে তোমার এখন মনে চাইলো যে ভাইয়া আমি ম্যাক্স এর ভিতরে আমি এখন 1000 রাখবো, প্রোগ্রামের কাজ করতে 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 কোনো একটা সময় মনে হলো যে 1000 কে রেখে দিই, রাখতে পারবা না, একবারই মান রাখা যাবে এগুলোর মধ্যে। ভাইয়া রিটার্ন এর মান কিভাবে নিব, তোমার যেটা ইচ্ছে সেটা। মেইনের ভিতরে নরমালি রিটার্ন 0 থাকে, মেইনের ভিতরে সবসময় নরমালি রিটার্ন 0 থাকে, তোমাদের বলছি মেইনের ভিতরে নরমালি রিটার্ন 0 থাকে, এবং এখানে ফ্লোটের জায়গায় ইন্ট থাকে। আমি তোমাদের আরো ফাংশন লিখে শেখাবো, অনেক কিছু ধরে ধরো। তাহলে এইভাবে চাইলে কনস্ট্যান্ট লেখা যায়। এখন আমি তোমাদের কনস্ট্যান্ট কিভাবে ব্যবহার করা হয়, সেই কনস্ট্যান্ট ব্যবহার করার নিয়ম কি বা প্রোগ্রামে কিভাবে কাজে লাগানো যায় সেটা তোমাদের শেখাবো। ঠিক আছে, সেটা যদি তোমাদের একটু শেখানোর চেষ্টা করি। ধরো একটা প্রোগ্রাম যদি আমি যাই, একটা প্রোগ্রাম লিখে তোমাদের দেখাই। আমি তোমাদের এখন দেখাবো হচ্ছে কিভাবে ভ্যারিয়েবল দিতে হয়, ডেফিনিশন সেকশন কিভাবে কাজে লাগাইতে হয়, কিভাবে কনস্ট্যান্টের মান লিখতে হয়, এই জিনিসগুলো সবগুলো একসাথে মিলে একটা প্রোগ্রাম দেখাই। আমি আমার ল্যাপটপে যাচ্ছি, তোমাদের ম্যাকেই দেখাচ্ছে একটা কিছু। আমি একটা ভালো প্রোগ্রাম খুঁজতেছি যেটা দিয়ে তোমরা বুঝতে পারবা সবকিছু। আচ্ছা, এখানে তেমন কিছু নাই, আমি নিজে থেকে তোমাদের কিছু দেখাই। ধরো তোমার, আমি কি কাজ করব সেটা আগে লিখে দেই।
আমি লিখতে চাচ্ছি বা বের করতে চাচ্ছি হচ্ছে স্ফিয়ারের ভলিউম বের করবো। ধরো স্ফিয়ারের ভলিউম বের করার জন্য স্ফিয়ার কি ইংলিশ কি, SPHERE, স্ফিয়ারের ভলিউম বের করতে চাই। তোমরা জানো ভলিউমের ফর্মুলা কি? বলো। 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমি এমন একটা প্রোগ্রাম লিখবো যেই প্রোগ্রামে এই 4/3 পাই আর কিউবকে দিয়ে আমার ম্যাথ করতে হবে, মানে আর ইনপুট নিব, ইনপুট হিসেবে নিব হচ্ছে আর এর মান, ইউজার থেকে ইনপুট হিসেবে নিব আর এর মান, এবং আউটপুটে আমি শো করবো ভলিউম। এটা হচ্ছে আমার কাজ, ফ্লো চার্ট। পারবা না এটা ফ্লো চার্ট রাখতে? যে শুরু করো, ইনপুট নাও, তারপরে হচ্ছে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আউটপুটে শো করো। এটা তো একদম সহজ একটা প্রোগ্রাম। ডিফাইন কেন দিলাম? ডিফাইন হচ্ছে কনস্ট্যান্ট লিখার একটা ওয়ে, কনস্ট্যান্ট লিখার একটা নিয়ম। একভাবে এইভাবে চাইলে কনস্ট্যান্ট লিখা যায়, অথবা এইভাবে চাইলে কনস্ট কিওয়ার্ড ব্যবহার করেও কনস্ট্যান্ট লিখা যায়। ডিফাইন কেন লিখলাম? কারণ এটা একটা স্ট্রাকচার। সি প্রোগ্রাম যে আবিষ্কার করেছে সে বলেছে তুমি যদি কোনো কিছুকে স্টোর করে রাখতে চাও কনস্ট্যান্ট হিসেবে, তাহলে তুমি দুই ভাবে করতে পারবা। হয়তো তুমি এই কনস্ট্যান্ট টাইপ নাম ভ্যালু এভাবে, অথবা তুমি ডিফাইন নাম ভ্যালু এভাবে তুমি চাইলে লিখতে পারো। দুইভাবে তুমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারবা। ক্র্যাশ কোর্সের প্রতি ক্লাসে কয়জন ক্লাস করে জানলে খুশি হতাম? 500-600। না ভাইয়া, আমি ক্লাস করাই, ওখানে এরকম থাকে 150-200 থাকে, 150-200 থাকে। আমার আমার আইসিডি তো কত 250 মেবি ছিল, 250-300 এরকম থাকে, এর বেশি আমি পাইনি। আচ্ছা যাই হোক, এখন আমরা কিছু কোড দেখার চেষ্টা করি। যাদের ক্লাসটা উপকারে মনে হচ্ছে তারা দেখতে পারো, আর যাদের মনে হচ্ছে দরকার নেই তারা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট যারা প্রোগ্রামিং শিখতে চাও, পরীক্ষায় পাশ করতে চাও, এটা সবচেয়ে কঠিন একটা অধ্যায়, এই অধ্যায়টা শেষ করতে চাও, তারা আমার সাথে থাকলে ভালো হবে আই থিঙ্ক। আচ্ছা আমি কোডে চলে যাই, তোমাদের কোডিং করে দেখাবো। আমাদের উদ্দেশ্যটা কি বলছিলাম? আমি সব মুছে দিই, আমি সব মুছে দিব, কিছুই নাই, পুরো প্রোগ্রাম খালি। এই যে, ঠিক আছে, কিছুই নাই, পুরো প্রোগ্রাম আমার খালি, কিছুই নাই। ফাইন, তাহলে এটা যদি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, দেখি তো ক্লিয়ার করা যায় কিনা। আচ্ছা এটাকে নিচে দিয়ে দিলাম আপাতত, এটা নাই। তাহলে সবার আগে আমাকে আমার কাজ কি আমি লিখে রাখবো যে আমি কি করতে চাচ্ছি। তাহলে আমি কমেন্ট করব, যে কমেন্টের মাঝখানে দেখছো, তোমরা দেখছো এই সাইনটার মাঝখানে এটাকে মাল্টি লাইন কমেন্ট বলে। এটার ভিতরে কিছু লিখে রাখলে এটা আউটপুটে শো করবে না। তাহলে আমরা লিখবো উই আর গোয়িং টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ভলিউম অফ এ স্ফিয়ার। এই আমি আমার মনের মতো একটা কথা লিখে রাখলাম আমার বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। এরপরে একটা সেকশন থাকে লিঙ্ক সেকশন। তোমরা জানো লিঙ্ক সেকশনে কি করা হয়? লিঙ্ক করা হয়। নরমালি আমরা কি লিঙ্ক করি? আমরা জানি হ্যাশ ইনক্লুড stdio.h, এই ফাইলটা ইনক্লুড করতে হয়। কেন ইনক্লুড করতে হয়? এটার কাজ কি? এটা বলছিলাম, এটা কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট প্রিন্টএফ স্ক্যানএফ এর ফাংশনের কাজটা এই ফাইলের মধ্যে লেখা আছে, এই জন্য এই ফাইলটাকে তোমাকে ইনক্লুড করে দিতে হয়েছে সামহাও। আমি তোমাদের কমেন্ট দেখবো, আস্তে আস্তে এটা শেষ করি। ডিফাইনের শুরুতে হ্যাশ অলওয়েজ দিতে হবে। হ্যাঁ, ডিফাইনের শুরুতে হ্যাশ অলওয়েজ দিতে হবে, জাস্ট লাইক তুমি ইনক্লুডের শুরুতেও কিন্তু তুমি হ্যাশ দিয়ে দিচ্ছ, তাহলে এটা তোমাকে অবশ্যই অবশ্যই দিতেই হবে, মাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার, এভাবে তোমাকে লিখতেই হবে। ফাইন, এটার কাজ শেষ। তারপরে আমি মেইন ফাংশন লিখব। আমি বলেছিলাম মেইন ফাংশনকে ওই যে টাইপ লিখতে হয় আগে, তুমি চাইলে এটা নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ইন্টিজার ইন্ট মেইন ফাংশন, এটা তো হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক ফাংশন। ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং বা কার্লি ব্র্যাকেট ওপেনিং, কার্লি ব্র্যাকেট ক্লোজ, এবং কার্লি ব্র্যাকেট ক্লোজের আগে রিটার্ন 0 লিখতে হয়, তুমি জানো। এটা তো বেসিক স্ট্রাকচার। এখন আমি চিন্তা করব আমাকে কি লাগবে। ওই যে 4/3 পাই আর কি বলছিলাম না, মনে আছে ভলিউমের ফর্মুলা? তাহলে তো তোমাকে প্রথমে ইনপুট নিতে হবে, 4/r এর মানটা ইনপুট নিতে হবে। তাহলে সবার প্রথমে আমি যে কাজটা করব, প্রিন্ট এফ মানে একটা কথা শো করব।
প্রোগ্রামটা রান করলে একটা কথা শো করবো যে আমাকে ইনপুট দাও, আমাকে ইনপুট দাও, আর এর মান দাও। তাহলে প্রিন্টএফ একটা ফাংশন কিভাবে বুঝলাম, কারণ এখানে যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আছে, এবং এটার ভিতরে আমরা জানি এই যে কোটেশন মার্কের ভিতরে দিয়ে দিতে হয় যেটা আমি শো করতে চাই। তাহলে এখানে লিখবো যে গিভ মি দ্য ভ্যালু অফ রেডিয়াস, আমি এই লেখাটা শো করতে চাচ্ছি ইউজারকে, যে প্রোগ্রামের আউটপুটটা দেখবে, এবং লাস্টে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে, নাহলে তো শেষ হবে না নাই। তাহলে এই প্রোগ্রামটা কি করবে, একটা লেখা শো করবে যে গিভ মি দ্য ভ্যালু অফ রেডিয়াস, কিন্তু এটা তো নিয়ে কোথাও রাখতে হবে, এটা তো নিয়ে কোথাও রাখতে হবে। ইন্ট মেইন না দিয়ে শুধু কি মেইন দিয়ে লিখলে ভুল হবে না? ভুল হবে না, শুধু মেইন দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সে অটোমেটিক বুঝে নিবে যে এটা রিটার্ন টাইপ ইন্টিজার, ডিফল্ট ভাবে কিছু ধরে না এসে। তুমি চাইলে ইন্ট না দিয়ে লিখতে পারতা, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এখন সে এই ভ্যালুটাকে নিয়ে কোথায় রাখবে? রাখার জায়গা লাগবে না, তাহলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই আমরা। তাহলে আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিব, যেটার মান হবে, নাম হবে রেডিয়াস, নাম দিয়েছে একটা রেডিয়াস। এবং ভলিউমটা যে ক্যালকুলেট করব সেটা কি সবসময় পূর্ণ সংখ্যা হবে? সেটা পূর্ণ সংখ্যা হবে না, সেটা তো পূর্ণ সংখ্যা হবে না, সেটা ভগ্নাংশ হতে পারে। তাহলে এটার জন্য ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল নিব, যেটার নাম দিব আমি ভলিউম। এগুলো কিন্তু নাম দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম, ডিক্লেয়ার করলাম, ফ্লোট টাইপের ভগ্নাংশ টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, আমি এখানে তোমাকে লিখে দেই কোনটার কাজ কি। আপাতত তাহলে এগুলো হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। এখন আমি লিখবো কি, ফর্মুলা ইনপুটটা নিতে হবে। এখন তো ইনপুট নেই আমি, এখন ইনপুট নেই কিভাবে? স্ক্যানএফ দিয়ে, স্ক্যানএফ দিয়ে ইনপুট নেয়। স্ক্যানএফ লিখবো, তারপরে আমি ডাবল কোটেশন মার্ক দিব। আমি আর এর মান, রেডিয়াসের মান নিতে চাচ্ছি, এটাকে একটা ইন্টিজার না, এই জন্য আমি %d দিব। আমি একটা ইন্টিজার, ডেসিমাল ইন্টিজারকে ইনপুট দিতে চাচ্ছি, এবং সেটা নিয়ে কোথায় রাখবো? তারপর একটা কমা দিতে হবে, কমা দিয়ে বলতে হবে যে এটা ভ্যালু নেওয়া হয়ে গেছে, কোথায় রাখবো? আমি চাচ্ছি রেডিয়াসের ভিতরে রাখতে এই মানটাকে নিয়ে। তাহলে আমি এখানে রেডিয়াস এই কথাটা লিখে দিব, মানে ভ্যারিয়েবলের নামটা লিখে দিলাম। এই কথাটা কি তোমরা বুঝতে পারছো? এই কাজটা কি হয়েছে? এই কাজটা কি হয়েছে কি তোমরা বুঝতে পেরেছো? আমি %d দিয়ে কি বুঝাইলাম? %d দিয়ে বুঝাইলাম একটা ডেসিমাল ইন্টিজার ইনপুট নাও, এবং রেডিয়াস দিয়ে বুঝাইলাম এটা কোথায় রাখো, রেডিয়াসের জায়গায় গিয়ে রেখে দাও, রেডিয়াসের অ্যাড্রেসে গিয়ে রেখে দাও, শেষ। এখন আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ব্রাজিল জিতে গেছে, আচ্ছা যাক, ভালো একটা নিউজ। ভাই আমি শিখতে চাই, কিন্তু ক্লাসে নতুন হওয়ার জন্য কিছু বুঝতে পারছি না, আগের সবগুলো ক্লাস করার সম্ভাবনা, আমি কি করতে পারি? হ্যাঁ, আগের ক্লাসগুলো করে আসো, সমস্যা নেই। আমি দেখো একটু হলো তো কিছু হলো বুঝবা, 1 মিনিট 2 মিনিট হলো তো বুঝবা, এটাই না। আচ্ছা, তাহলে তুমি এবার ভ্যালুটাকে ইনপুট নিয়ে রেডিয়াসে রেখে দিচ্ছ। এখন ক্যালকুলেশন করতে হবে না? অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি বলতে পারি ভলিউম ইকুয়াল টু, ক্যালকুলেশন করব 4/3, তাহলে ব্র্যাকেটে লিখলাম 4/3, ইনটু দিতে হলে স্টার দিতে হয় পাই। পায়ের মান কত? তোমরা পায়ের মান জানো, 3.1416 ইনটু আর কিউব। আর মানে তো রেডিয়াস এখানে, তাহলে RADIUS স্টার RADIUS স্টার RADIUS, 3বার রেডিয়াস লিখলাম, শেষ। তাহলে আমার কাজ কিন্তু শেষ মোটামুটি। আমি 4/3 পাই এর কিউব দিয়ে দিলাম, এবং এটা ক্যালকুলেট করে বললাম তুমি ভলিউমের ভিতর রেখে দাও। ঠিক আছে, তালিত হয়ে গেছে। তাহলে এবার আমি প্রিন্টএফ ফাংশনটা লিখবো। প্রিন্টএফ মানে আউটপুটে শো করা। ডাবল কোটেশনের ভিতরে লিখবো দা ভলিউম অফ দা স্ফিয়ার ইজ, এখানে একটা ভ্যালু শো করতে হবে। কার ভ্যালু শো করবো? ভলিউমের ভিতরে যেটা স্টোর করা আছে, এবং ভলিউম আমরা জানি এটা হচ্ছে একটা ফ্লোট, ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমাকে
পার্সেন্ট এফ ইউজ করতে হবে। পার্সেন্ট এফ কেন? কারণ এটা একটা ভগ্নাংশকে চাচ্ছ আউটপুটে শো করার জন্য, ঠিক আছে? তারপরে কমা দিয়ে এখন কোন জায়গা থেকে ভ্যালু এনে শো করবো? সামের ভলিউমের ভিতরে যেটা আছে সেটা, তাহলে এখানে লিখে দিব VOLUM, শেষ। তাহলে ভলিউমের ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে নিয়ে এসে তুমি এই যে পার্সেন্ট এফ এখানে শো করো, ঠিক আছে? এই তো মোটামুটি কাজ শেষ। এটা হচ্ছে একটা তোমার স্ফিয়ারের ভলিউম বের করার জন্য একটা আমার কোড। এখন এটা রান করে দেখাই, তারপর আমি আরেকটু শেখাবো কিভাবে ডিফাইন করতে হয়, এখানে কিভাবে কনস্ট্যান্ট দিতে হয়, এগুলো আমি শেখাবো। ওকে, আগের 11টা ক্লাস করে আসো, বেশি না, 14-15 আওয়ার লাগবে। আছে সময় তো লাগবে, আমাদের তো অনেক দিনে ক্লাসগুলো করেছি না, অবভিয়াসলি সময় লাগবে। আচ্ছা আমি একটু রান করে দেখাই, হ্যাঁ প্রোগ্রামটা একটু রান করে দেখাই। দেখো প্রথম লেখা কি আসছে, গিভ মি দ্য ভ্যালু অফ রেডিয়াস। কেন? কারণ এই যে এখানে এসে প্রিন্টএফ ফাংশনটা পাইছে, এটার ভিতরে লেখা গিভ মি দ্য ভ্যালু অফ রেডিয়াস, এই জন্য তোমাকে এটা শো করছে। এখন একটা রেডিয়াস দিতে হবে, কত দিবা? ধরো আর মানে আমি 5 দিই, 5 দিলে কি সুন্দর হবে নাকি 3 দিলে সুন্দর হবে? রেডিয়াসের মান 3 দিই আপাতত, হ্যাঁ 3 দিয়ে দেখি কি হয়। তাহলে আমি 3 হিসেবে ইনপুট দিই, 3 কে ইনপুট হিসেবে দিই, এই যেখানে 3। সেম লাইন নিয়ে কেন নিচ্ছে ভাইয়া? কারণ আমি এখানে নেক্সট লাইনে যাওয়ার জন্য কোনো কিছু লিখি নাই, তাহলে 3 কে এখানে লিখতে হয়েছে। এন্টার দেই, দেখো the volume of the sphere is 84.823196, দেখছো আমাকে কিন্তু ভলিউম ক্যালকুলেট করে দিয়ে দিয়েছে। এইভাবে তোমরা তোমাদের ছোটখাটো যত প্রবলেম আছে প্রোগ্রামিং মানে কোড করে প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারো। এখন রেডিয়াসের মান যদি মানে যত ইচ্ছা তত দেখি, ভলিউম আসবে না? আসবে, কিন্তু অটোমেট করাটাই হচ্ছে আমাদের নিয়ম, মানে শেখার উদ্দেশ্য। রেডিয়াসের উপর কিউব দিলে হবে না, না রেডিয়াসের উপর কিউব দিলে হয় না, সি প্রোগ্রামিং এ কিউব দেওয়া যায় না, অন্য একটা ফাংশন আছে সেটা ব্যবহার করা যায়, বাট কিউব দেওয়া যায় না। কিউব দিতে হলে এভাবে ইনটু 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 দিয়ে লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা এখন তুমি দেখতে পাচ্ছ ভাইয়া 4/3 এটা তো একটা কনস্ট্যান্টের মান, এটাকে আমি আগে কোথাও স্টোর করে রাখতে পারতাম না? হ্যাঁ পারতাম। তাহলে চলো এটাকে আমি আগে কোথাও স্টোর করে রাখি। আমি এখানে 4/3 লিখবো না, আমার কোডের মধ্যে সংখ্যা লিখতে কেমন জানি একটু বিরক্ত লাগে, আমি কোডের মধ্যে 4/3 লিখবো না। তাহলে আমি যেটা করতে পারি, তোমাদের একটু আগে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা শিখাইছি না, আমি সেই কাজটা করব। আমি এখানে যেটা করব, আমি প্রোগ্রামের যে কোনো জায়গায়, হ্যাঁ যে কোনো জায়গায় আমি যেটা করব সেটা হচ্ছে এই যে সি, আমি এখানে কথা লিখবো CONST, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতেছি স্পেস দিয়ে। এটা কি টাইপের কনস্ট্যান্ট? এটা একটা ফ্লোটিং পয়েন্ট, তোমরা জানো ভগ্নাংশ 4/3 কে স্টোর করে রাখতে চাই, তাহলে ফ্লোট। তারপর এটা একটা নাম দিব, এটার নাম কি? 4/3 কি হিসেবে নাম দিব? রেশিও, যেটা আমরা খাতা কলমে দেখাইছিলাম, একটা নাম দিলাম রেশিও, এবং এটার ভিতরে একটা ভ্যালু রাখবো। কত রাখবো? 4/3 কে রাখবো, সেমিকোলন, শেষ। তাহলে আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে ফেললাম, ঠিক আছে, যেটা নাম কি? নাম হবে রেশিও, আর ATIO। ভ্যালু থাকবে কি? ভ্যালু থাকবে 4/3। তাহলে এখন যদি আমি এই ভলিউমের ফর্মুলার ভিতরে 4/3 এর জায়গায় যদি লিখি রেশিও, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো আমি এখানে লিখবো রেশিও, দেখছো আমি এখানে কি লিখছি? আমি কিন্তু এখানে 4/3 লিখি নাই, কারণ আমি জানি 4/3 একটা কনস্ট্যান্টের মান। এটাকে যদি আমি আগে কোথাও স্টোর করে রেখে দিতে পারি, তাহলে জাস্ট নাম দিয়ে রেশিও দিয়েই এখানে রেশিও লিখলেই হয়ে যাবে, কষ্ট করে 4/3 লিখতে হবে না। এখন দেখি এটাও কি ঠিক সেম আউটপুট দেয় কিনা। ঠিক আছে, তাহলে এটাকে আমি আবার রান করি, কন্ট্রোলার, আমি রান করলাম, একটা রেডিয়াসের একটা ভ্যালু চাচ্ছে, তো 3 দিলাম, দেখো আগের মতোই সেম ভ্যালুই আসছে। তাহলে এভাবে তুমি একটা কনস্ট্যান্টকে স্টোর করে রাখতে পারবা। এই যে আমি একটা কনস্ট্যান্টকে স্টোর করে রাখছি, এটা তো একটা নিয়ম শিখাইলাম। ডিফাইন কোথায় করবো ভাই? ডিফাইনটা একটু দেখাই দেন, চলো ডিফাইনটাও দেখাই দিই। এখন তুমি চাচ্ছ এই পাইয়ের মান 3.1416, এটাকেও তুমি স্টোর করে রাখবে, এখানে ডিরেক্ট মান লিখবা না, তুমি চাচ্ছ এখানে PI লিখবো তাইলেই হয়ে যাবে। আমি শুধু PI তাইলেই 3.1416 হয়ে যাবে, আমি এটা চাই। তাহলে আমি কি করব? আমি এই যে ইনক্লুড লিংক সেকশনের পরে এখানে হ্যাশ ডিফাইন লিখবো, PI লিখবো,
ইকুয়াল টু দিয়ে এখানে 3.1416 ভ্যালুটা রেখে দিব, শেষ, আমার কাজ শেষ। তাহলে আমি এখানে কি করেছি, কিছু একটা ভ্যালু ডিফাইন করে রেখেছি, ঠিক আছে, কিছু একটা ভ্যালু ডিফাইন করে রেখেছি, ঠিক আছে, কিছু একটা ভ্যালু আমি এখানে ডিফাইন করে রেখেছি। এখন দেখো আমার প্রোগ্রামের ভিতরে পিআই লেখা আছে, এই যে পিআই লেখা আছে, পিআই দিয়ে বোঝানো হবে কি, আমি এই 3.1416 এটাকে ব্যবহার করতে চাচ্ছি, ঠিক আছে। ওয়েল একটু ওয়েট করো, ডিফাইন পাই দিলাম, 3.1416 দিলাম, বা আচ্ছা এইভাবে দিলে আই থিঙ্ক বেটার। তাহলে ডিফাইন নিয়মটা কি, ডিফাইন হ্যাশ ডিফাইন লিখবো, পিআই কথাটা লিখবো, তারপর স্পেস দিয়ে এই যে এখানে সংখ্যাটা লিখে দেবো, ইকুয়াল দেওয়া লাগবে না, স্পেস দিয়ে লিখবো। তাহলে দেখো আমার প্রোগ্রামের ভিতরে আমি পিআই কথাটা ইউজ করছি জাস্ট, ঠিক আছে। ধর এখন তোমাকে আরো অনেকগুলো ফর্মুলা লিখতে হইলো, তুমি যেখানে পাই আছে, তাহলে প্রত্যেকটা জায়গায় তুমি এই 3.1416 না লিখে শুধু পিআই লেখাটা ভালো না, যেখানে পাই ব্যবহার করবে জাস্ট পিআই 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 লিখে দিবা। আর যদি মান চেঞ্জ করতে হয় যে না 100 জায়গায় পাই লিখছো, এখন 100 জায়গায় চেঞ্জ করতে হবে, চিন্তা করে দেখো তাহলে কতবার তোমাকে লিখতে হবে। ধরো তোমার এখানে 100টা, এখানে 100 বার ভলিউম লাইনটা লিখছো, 100 বার তুমি ভলিউম লাইনটা লিখছো, ধরো এখানে একটা ভলিউমের সূত্র লিখছো, নিচে লিখছো, আরো নিচে লিখছো, অনেক জায়গায় তুমি সূত্র লিখছো। এখন তোমাকে যদি বলা হয় পায়ের মান চেঞ্জ করো, পায়ের মান 3.1416 ব্যবহার করা যাবে না, পায়ের মান 4 ব্যবহার করতে হবে, তাহলে তোমার কি করতে হবে, এখন ওই 100 লাইনে গিয়ে কেটে কেটে চেঞ্জ করতে হবে না নাম্বার। কিন্তু আমরা পাই এই কনস্ট্যান্ট ডিফাইন করার কারণে সুবিধা কি হয়েছে, আমি জাস্ট এইখানে 4 লিখে দিলেই যত জায়গায় পিআই কথাটা আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তাহলে কনস্ট্যান্ট লিখার সুবিধাটা বুঝতে পারছো, যে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে কেউ যদি এসে তোমাকে বলে এখন তোমাকে পায়ের মান চেঞ্জ করতে হবে, এখন তুমি 100টা লাইন কোডের ভিতরে 100 বার তুমি এই পাই কথাটা পায়ের মান 3.1416 ব্যবহার করছো, চিন্তা করো, তাহলে ওই 100 জায়গায় গিয়ে খাতা কলমে মানে ধরে ধরে চেঞ্জ করতে হবে না পায়ের মান। বাট যদি আমি শুধু এইভাবে চিন্তা করি যে পাই লিখলেই পায়ের মান চলে আসবে, আর উপরে আমি একটা জায়গায় জাস্ট ডিফাইন করে দিব, তখন কি হবে, তখন তোমার যেইটা মনে চায় তুমি জাস্ট এই একটা জায়গায় পায়ের মান চেঞ্জ করলেই সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের সুবিধা, এবং আমরা দেখবো এটাও কি সেম আসে কিনা রেজাল্ট, এটাও সেমই আসে। আমি একটা নিউ লাইন দিয়ে দিই আমার বোঝার সুবিধার্থে। আচ্ছা, প্রোগ্রামটা আবার রান করি, একটা রেডিয়াস চাচ্ছে, ধর রেডিয়াস হচ্ছে 3, the volume of the sphere is 84 point something, দেখছো একই রকম অ্যান্সার আসছে। ডিফাইন ফ্লোট রেশিও 4/3 লেখা যাবে না, হ্যাঁ তুমি ওভাবে লিখতে পারো, ওখানে আবার টাইপ দেখার দরকার নেই, ডিফাইনের মধ্যে আবার টাইপ লিখতে হয় না, অটোমেটিক সে নিয়ে নিবে। হ্যাঁ, যেমন এই যে 3.1416 ডিফাইন, এখানে আমরা কি করছি, একটা ভগ্নাংশ লিখছি, এটা কি টাইপ লিখছি, টাইপ কিন্তু লিখি নাই, সে অটোমেটিক যেই টাইপের অবজেক্ট যেটা তুমি লিখবা সেটাকে সে এখানে রেখে দেবে, এটা অটোমেটিক সে নিয়ে নেবে। আর এভাবে ডিক্লেয়ার করতে হলে টাইপ সহ ডিক্লেয়ার করতে হবে, আর যদি এভাবে তুমি টাইপ সহ ডিক্লেয়ার না করো তাহলে কি হবে, তাহলে সে অটোমেটিক মনে মনে সেটাকে ইন্টিজার হিসেবে ধরে নেবে। তুমি যদি টাইপ দিতে ভুলে যাও তাহলে সে মনে মনে প্রোগ্রামার অটোমেটিক নিজে থেকে ইন্টিজার দিয়ে নেবে, ঠিক আছে। আশা করি এই ব্যবহারগুলো ইউজগুলো আমরা বুঝতে পারছি। সামনে আরো অনেক অনেক প্রোগ্রাম দেখবো, সেই প্রোগ্রামে বিভিন্ন ধরনের কিছু তুমি চাইলেই নিজে নিজে করে ফেলতে পারবে। এই কাজগুলো কি বাস্তবে লাগবে, অবশ্যই বাস্তবে লাগবে। এই যে ক্যালকুলেটরে দেখো মাল্টিপ্লে যে চলে আসে, এটা কিভাবে করা হয়েছে, তোমাকে একটা অ্যাপ বানাইতে বলবে, ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন বানাও, মোবাইলের জন্য একটা অ্যাপ বানাও, তখন তোমার এই ফাংশন লিখতে হবে। হ্যাঁ, ভলিউম বের করার একটা এই অ্যাপ বানাও, একটা অ্যাপের মধ্যে যাতে ইউজার আর ব্যাসার্ধ ইনপুট দিলেই ভলিউম দিয়ে দেয়, তখন তোমাকে কোড করে লিখতে হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বানাইতে হবে। বুঝতে পারছো কথাটা, এবং তখন তুমি আরো মজার ভাবে করবে, ফাংশন হিসেবে করবে, জাস্ট যে ফাংশনে আর ইনপুট দিলেই অটোমেটিক ভলিউম চলে আসবে, সেটা আমি শিখাবো আস্তে আস্তে। ডিফাইনের পরে সেমিকোলন দিব না আমরা, হ্যাঁ ডিফাইন ডিক্লেয়ার করার সময় সেমিকোলন দিতে হয় না, এটা স্ট্রাকচার, ঠিক আছে। ডিফাইনের সময় সেমিকোলন দিতে হয় না, ঠিক আছে, ডিফাইনের সময় সেমিকোলন দিতে হবে না।
বাট ভেতরে কোথাও লিখতে হলে এভাবে ডিক্লেয়ার করতে হলে কনস্ট্যান্ট দিয়ে তখন আবার সেমিকোলন লাগে। এগুলো এক একটা স্ট্রাকচার কি বলে দিচ্ছে। আচ্ছা, এই প্রোগ্রামটা একটা স্ক্রিনশট নোটের সাথে অ্যাড করে দেন। আচ্ছা ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট আমি নিচ্ছি, একটু ওয়েট করো। এই প্রোগ্রামটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের খাতার সাথে নোটের সাথে অ্যাড করে দিই। হ্যাঁ, তাহলে এটার একটা স্ক্রিনশট আমি একটু নেই। ম্যাকবুক স্ক্রিনশট কিভাবে জানি নেয়, কন্ট্রোল কমান্ড 5 অপশন কমান্ড 4। আচ্ছা দাঁড়াও, এটা স্ক্রিনশট কিভাবে নেয় আমি একটু দেখে নিই। এইটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এটা আমরা আমার নোটের সাথে দিয়ে দিব না, ঠিক আছে। এয়ার ড্রপ ইমরানস আইপ্যাড। আচ্ছা আমার এখানে চলে আসছে, আমি আমার নোটের সাথে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের আইপ্যাডে ফেরত যাই। হ্যাঁ, এখানে অনেক কিছু হয়ে গেছে, মোটামুটি আমরা আইপ্যাডে ফেরত যাই। সোফার কি বুঝতে পারছো একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে, তাহলে কনস্ট্যান্ট কিভাবে লিখতে হয়, ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, আশা করি বুঝতে পারছো। ফটো লাইব্রেরি, এখান থেকে ফটোটা অ্যাড করে আমাদের প্রোগ্রামটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তোমরা দেখে নিও। ভাইয়া আমার আমার কি আচ্ছা কি লিখছো একজন, ভাইয়া আমাকে কি প্রবলেম আছে দেখেন প্লিজ। ইনক্লুড stdio.h পাই লিখছো, হ্যাশ আচ্ছা হ্যাশ পাই লিখছো কেন, হ্যাশ ডিফাইন লিখতে হবে, হ্যাশ ডিফাইন স্পেস পাই স্পেস ভ্যালু, ঠিক আছে। আমাদের নোটবুকের থেকেও যদি কয়েকটি দেখাতেন, মেইন বুকের থেকেও কয়েকটি দেখাতেন। আচ্ছা ঠিক আছে, চলো মেইন বুক থেকে একটা দেখাই দিই। মেইন বুকে এরকম সবকিছু নাই, আমরা সবগুলো দেখবো। হ্যাঁ, মেইন বুকের বইয়েরও সব উদাহরণ দেখবো। যেমন এখানে একটা এই যে কোড আছে তোমাদের মেইন বই, এই কোডটা যদি লাইন বাই লাইন বুঝাই দিই। stdio.h এটা সবাই বুঝো, এটা না বোঝার কিছু নাই। ইন্ট মেইন এটাও বুঝো সবাই। কনস্ট ইন্ট হাইট ইকুয়াল টু 100, মানে সে হাইট নামে একটা জায়গায় 100কে স্টোর করে রাখছে। আজান দিচ্ছে, একটু ওয়েট করি। এখানে আজান দিচ্ছে, আমি একটু ওয়েট করছি। আমি একটু আমার ল্যাপটপের স্ক্রিনটা আবার একটু শেয়ার করবো, তোমাদের এখানে একটা জিনিস দেখাবো। আচ্ছা আমি বের হয়ে গেছি হঠাৎ করে, আমি আবার একটু ল্যাপটপ দিয়ে ঢুকতেছি। আচ্ছা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি সবাই। আচ্ছা এখানে একটা কোশ্চেন সবাই করছিল যে ভাইয়া আপনি যে প্রোগ্রামের শেষে মেইনের শেষে রিটার্ন 0 দিলেন, এখানে যদি আমি রিটার্ন অন্য কিছু দিই তাহলে কি হবে। যেমন ধরো রিটার্ন 0 দিয়ে যদি আমি এটাকে রান করি, কোডটাকে দেখো রান করলে কি হবে। আমি একটা ব্যাসার্ধ ইনপুট দিব, সে রেজাল্ট একটা আউটপুট দিবে, ক্ষেত্রফল মানে ভলিউম। তারপর দেখো লাস্টের লাইনে কি লেখা আসছে, প্রোগ্রাম এন্ডেড উইথ এক্সিট কোড 0। প্রোগ্রাম শেষ হয়েছে, এবং শেষ হয়েছে কোন কোড দিয়ে, 0 দিয়ে শেষ হয়েছে, দেখো এখানে লেখা আছে আউটপুটে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে রিটার্ন আমি অন্য কিছু দিয়ে দেবো, ধরো 80 দিয়ে দিলাম, 80 বা 800 দিয়ে 8000 দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, রিটার্ন মেইন প্রোগ্রামের শেষে মেইন ফাংশনের শেষ লাইনে আমি লিখে রাখছি রিটার্ন 8000, এটা দিলে কি হবে। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, ব্যাসার্ধ দিলাম একটা, আউটপুট দিলে এবার দেখো লাস্টে কি আসছে, 64 আসছে। 8000 দেওয়ার কারণে 64 আসছে। আবার এখন যে আমি চেঞ্জ করে অন্য কিছু দিই, যেমন ধরো 100 দিলাম, 100 দিয়ে যদি আমি রান করি,
ব্যাসার্ধ দেই, এই যে এক্সিট কোড রিটার্ন উইথ 100, তার মানে এখানে একটা ইন্টিজার কিছু রিটার্ন করবে, বাট সেটা যে সবসময় তোমার তুমি যেটা দিবা সেটাই রিটার্ন করবে এমন না। যেমন আমি এখানে 100 দিছি, লাস্টে কি লেখছে এক্সিট কোড 100। আবার আমি যদি অন্য কিছু দিই, ধরো 120 দেই, রান করি, রান করে একটা ব্যাসার্ধ দিই, এই যে এক্সিট কোড উইথ 120। তাহলে এরকম একটা লিমিট আছে, নির্দিষ্ট লিমিট আছে যে যতটুকু পর্যন্ত দিলে তোমার ওইটাই আবার ব্যাক করবে। মানে কি, তোমার কাজ হয়েছে, তোমার প্রোগ্রামটা ফাংশনটা ভালোভাবে কাজ করছে। সবার লাস্টের লাইনে বলছো তুমি 120 কে রিটার্ন করো আমাকে, সেও তোমাকে লাস্টের লাইনে প্রোগ্রাম শেষে 120 কে রিটার্ন করছে। তার মানে কি, তোমার প্রোগ্রামটা ভালোভাবে কাজ করছে, যেটা বলছো রিটার্ন করতে বলছো লাস্টের লাইনে ঠিক সেটাই রিটার্ন করছে, তার মানে প্রোগ্রামটা কাজ করছে। তো সবসময় আমার এখন অনেক বড় সংখ্যা দিতে গেলে আবার কাজ করবে না। যেমন এখানে আমি যদি 10,000 দিয়ে দিই, তখন আবার দেখা যাবে উল্টাপাল্টা একটা ভ্যালু আসতে পারে, ঠিক আছে, 160, ঠিক আছে। তার মানে একটা লিমিট আছে, হ্যাঁ, যে একটা লিমিট পর্যন্ত যেটা দিয়ে বলবা সেটাই ব্যাক করবে। সো এটা মানে বেসিক হচ্ছে ট্র্যাডিশন হচ্ছে জিরো দেয়, রিটার্ন জিরো। রিটার্ন জিরো দিলে তুমি বুঝবা যে হ্যাঁ আসলে আমি যেটা চাইছি সেটাই রিটার্ন করছি। একটা ব্যাসার্ধ দিলাম বড়, সে ক্ষেত্রফল অনেক বড় একটা পাইলো, ক্ষেত্রফল আউট অফ বাউন্ড চলে গেছে। এটার কারণটা কি কেউ আমাকে বলতে পারবা? দেখো তো, আমি ব্যাসার্ধ ইনপুট দিছি এত বড় একটা সংখ্যা, আমাকে ভলিউম দিতেছে মাইনাস একটা সংখ্যা, এটা কিভাবে সম্ভব বা কেন হয়েছে? এটা কেন হয়েছে? কারণ এটা তোমার ওই যে তোমার যে পাত্র ছিল, তুমি এটার সক্ষমতা হচ্ছে 250 মিলিলিটার। এখন তুমি এখানে 1 লিটার পানি ঢালছো, তাহলে বাকি পানি কই যাবে? বাকি পানি তো হারায় যাবে, ঠিক না? উল্টাপাল্টা কিছু ভ্যালু দিবে এরকম। তোমার রেডিয়াসের ভেতরে তুমি রাখতে চাইছো ইন্টিজার একটা সংখ্যা, কিন্তু সেই ইন্টিজারের কত, রেঞ্জ কত, 2 বাইট। কিন্তু তুমি এখানে এত বড় একটা সংখ্যা দিছো যেটা ওই সংখ্যাকে ছাপায় গেছে, ক্যাপাসিটি থেকে ছাপায় গেছে। বা এই ক্যাপাসিটি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন ভলিউমে গিয়ে ক্যালকুলেশন করতে গেছে তখন হয়তো সে ফ্লোটের যেই রেঞ্জ সেটাকে এক্সেস করে ফেলছে, এই জন্য সে উল্টাপাল্টা ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, যে কোনো একটা হতে পারে, আইদার রেডিয়াসের ভেতরে তার লিমিটটাকে ক্রস করে ফেলছো তুমি, অথবা ভলিউমে ক্যালকুলেশন করার সময় সে উল্টাপাল্টা ভ্যালু পাইছে, মানে ক্যালকুলেশন করে অনেক বেশি হয়ে গেছে। সো এই জন্য হয়নি। আমরা যদি একটু চেঞ্জ করে দেখি, যে আমরা যদি ধরো ফ্লোটের জায়গায় ডাবল দিয়ে করতাম, তাহলে আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ধরো ডাবল দিয়ে করতাম তাহলে হয়ে যাওয়ার কথা। ডাবল দিয়ে করলে তো মনে হয় পার্সেন্ট ডি দিয়ে করতে হয়, লেটস সি। ডাবল দিয়ে করে আমরা যেটা করি, ধরো অনেক বড় একটা সংখ্যা ইনপুট দিলাম, এটাও নেগেটিভ আসতেছে, হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, এফ দিতে হবে, এফ দিয়ে রান করলে দেখি কি আসে। অনেক বড় একটা সংখ্যাকে ইনপুট দিই আমি রেডিয়াস হিসেবে। এবার ঠিক আছে, দেখো ভলিউমটা এবার একদম এক্স্যাক্টলি আসছে। তাহলে ওই যে লিমিট ক্রস করছে, এই জন্য আসলে আগের মানটা আসে নাই। সো এভাবে তোমরা বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারো। ভলিউম হচ্ছে আয়তন আর কি, হ্যাঁ, আয়তন চাচ্ছি, স্ফিয়ারের আয়তন, একটা এটা কি বলে, গোলকের আয়তন চাচ্ছিলাম 4/3 পাইয়ের কিউব ফর্মুলা দিয়ে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এখানে। আর এই তো ভাইয়া, ভলিউম ক্যালকুলেটরে তো 113.097 আসে, কিভাবে দেখি, আবার দেখি। ধরো আমি এবার ব্যবহার করব হচ্ছে ব্যাসার্ধকে 3 হিসেবে চিন্তা করে নেই, তাহলে 84.82 আসে। আমি একটু ক্যালকুলেটর বের করে দেখি এটা আসে কিনা আসলে। ক্যালকুলেটর আমি বের করবো 4/3 পাইয়ের কিউব, এই তো, ঠিক না? তাহলে 4/3 ইন্টু পাইয়ের মান 3.14। আবার প্রথম থেকে লিখি, 4/3 ইন্টু পাই হচ্ছে 3.2 দিয়ে দিচ্ছি বারবার, কেমনটা লাগে?
আচ্ছা তোমরা দিয়ে নিও, হ্যাঁ এটা আসবে, যেটাই দিই আসবে, ঠিক আছে, এটা নতুন তেমন কিছু না। আচ্ছা এই ছিল আমাদের আজকের কোড। আমরা একটু বইতে চলে যাই, যে বই আর কি কি জিনিস আছে। লং ইন্ট দিয়ে দিলে কি হবে, লং ইন্ট দিয়ে দিলে আসলে আরো বড় একটা সংখ্যা আসবে, হ্যাঁ 4/3 ইন্টু, ক্যালকুলেটর কাজও করে না, 4/3 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 3 কিউব, 113.0976 আসে। আচ্ছা ক্যালকুলেটরের সাথে মিলতেছে না কেন তাহলে, দেখি আমাদের প্রোগ্রাম কি কোথাও ভুল আছে কিনা। আমরা তো রেশিও দিলাম 4/3, তারপর পাইয়ের মান দিলাম 3.1416, রেডিয়াস ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস, এটা কেন আসলো না আমরা একটু লেটস ফাইন্ড আউট। আমরা যেটা করি সেটা হচ্ছে, আমি আবার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখো আমি কিভাবে করি। হ্যাঁ প্রোগ্রামটাকে কিভাবে চেঞ্জ করার চেষ্টা করি, চেক করার চেষ্টা করি যে আমার ভুল কোথায় হয়েছে। তাহলে আমি এখানে একটা প্রিন্ট করব, হ্যাঁ এখানে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো প্রিন্ট করার চেষ্টা করব, প্রিন্ট এফ। আচ্ছা আমরা এখানে তো ডাবল নিয়েছিলাম, এখানে আমরা ফ্লোট নিয়ে আগের মতো করে দেই, ফ্লোট ভলিউম। তাহলে প্রিন্ট এফ করে আমি কিছু ভ্যালু প্রিন্ট করে দেখার চেষ্টা করব। প্রথমত পার্সেন্ট ডি দিয়ে আমি আর পার্সেন্ট এফ দিয়ে আমি দেখবো যে কোন জায়গায় কি কি ভ্যালু আছে। পার্সেন্ট এফ আমি শো করতে চাচ্ছি, প্রথমত আমি চাচ্ছি যে রেডিয়াসের ভিতর কি আছে সেটা দেখবো। তাহলে রেডিয়াস ইকুয়ালস টু পার্সেন্ট ডি, তারপর আমি লিখতে চাচ্ছি স্ল্যাশ টি দিয়ে আমি রেশিওর ভিতরে কি আছে সেটা দেখতে চাচ্ছি, রেশিওর ভিতরে কোন ভ্যালুটা আছে সেটা দেখতে চাচ্ছি। এন্ড ফাইনালি আমি পাইয়ের ভিতরে কি ভ্যালু আছে সেটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। এবং এখানে ইকুয়াল টু দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি দিব কোন জায়গা থেকে নিয়ে আসবে, প্রথমত যেটা রেডিয়াস, তাহলে রেডিয়াসের ভ্যালুটা আসলো কমা, আমি রেশিওর ভ্যালুটা আনবো এবং আমি হচ্ছে পাইয়ের ভ্যালুটা আনতে চাচ্ছি। আচ্ছা এন্ড ফাইনালি সবার লাস্টে আমি একটা স্কেপ ক্যারেক্টার দিয়ে দিব। এবার দেখি রান করে কি হয়। গিভ মি ভ্যালু অফ দ্য রেডিয়াস, একটা রেডিয়াসের ভ্যালু চাচ্ছি, ধরো আমি 3 দিলাম। দেখো রেডিয়াসের মধ্যে 3 আছে, রেশিওর মধ্যে 1 আছে, এই জন্য তোমাদের আমাদের ভুলটা হচ্ছিল। আমরা রেশিওতে সেভ করে রাখছি 4/3 এর ভ্যালু, তাহলে এটা সে ইন্টিজারকে নিয়ে নিয়েছে। 4/3 মানে কত, 4কে 3 দিয়ে ভাগ করলে যেটা আসে, 3 3 ভাগশেষ কিছু থাকে, তাহলে সে যেটা করছে এই রেশিওর ভিতরে ভগ্নাংশটাকে নেয় নাই, মানে পূর্ণ সংখ্যাটাকে নিয়ে ক্যালকুলেশন করছে। এই দেখো রেশিওর ভিতরে ভ্যালু হচ্ছে 1, এই জন্যই ওই গুণ করার সময় কি হয়েছে, মানটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা করার জন্য আমি যেটা করতে পারি, এটা তো একটা ফ্লোটিং টাইপের অবজেক্ট ছিল, তাও এটাকে জোর করে আমি একটা টাইপ কাস্ট করতে পারি ফ্লোট। এটা করে এখন আবার রান করার চেষ্টা করতে পারি। এবার দেখো ঠিক আছে, টাইপ কাস্টিং শিখেছিলাম না, মনে আছে, জোর করে ভাগফলটাকে জোর করে ভগ্নাংশ রাখার জন্য যে নিয়মটা গত ক্লাসে শিখাইছি, জোর করে ভগ্নাংশ রাখার নিয়মটা, এই যে দেখছো ফ্লোট, আমি এখানে ব্র্যাকেট দিয়ে ফ্লোট লিখছি, মানে জোর করে 4/3 এর ভাগফলটাকে ভগ্নাংশে রাখছি, যার কারণে এখন রেশিওর মান এই যে 1.33 আসছে, এবং এখন এক্স্যাক্টলি অ্যাকুরেটলি স্ফিয়ারের মানটা পাইছি, ক্যালকুলেটর যেটা পাইছো সেটাই। তাহলে এতক্ষণ সমস্যা কি হচ্ছিল, তুমি এখানে 4/3 লিখছিলা কিন্তু সে ভাগফল হিসেবে শুধু মানে পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশকে বাদ দিয়েছি, বাট আমি চাই ভগ্নাংশ সহ থাকবে, তাহলে আমি জোর করে এটাকে কি করলাম, ব্র্যাকেটে ফ্লোট বানায় লিখে দিলাম, জোর করে ভগ্নাংশ সহ মানটাকে স্টোর করে রাখলাম, ঠিক আছে। এই জন্য রেশিওর মধ্যে এখন 1.3333 আসছে, আগে কিন্তু 1.00 আসছে। ওকে, আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। প্র্যাকটিক্যাল জিনিস তো, যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি প্রোগ্রামিং করবা নিজে নিজে, দেখবা তত বেশি আয়ত্ত চলে আসবে ভুলগুলো।
আচ্ছা আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের ইসে দিয়ে দিব। হ্যাঁ, এটার একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের হচ্ছে নোটের সাথে অ্যাটাচ করে দিব, ঠিক আছে? ঠিক আছে, আমি এবার আমার স্ক্রিনটা আবার শেয়ার করি। আমাদের যে চেঞ্জটা সেটা কিন্তু আমি এখানে নিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটু তোমরা দেখে নিও যে চেঞ্জটা তাহলে কোথায় হয়েছে। চেঞ্জটা হয়েছে হচ্ছে এই জায়গাটার মধ্যে, জোর করে ফ্লোট করতে হয়েছে। এই জায়গায় কি করছি ভাইয়া, এই জায়গায় কিছু নেই, এই জায়গায় আমি চেক করছি যে আমার মানটা ঠিক আছে কি, ঠিক আছে, এই জায়গাটা আমি চেক করেছি। কিন্তু আপনি তো ফ্লোট দিছেন, তাহলে প্রথমে সঠিক আসলো না কেন? আচ্ছা কেন আসলো না, আমি বাম পাশে ফ্লোট দিয়েছি কিন্তু ডান পাশে যে ভ্যালুটা দিয়েছি আমি 4/3, সেই 4 কিন্তু একটা ইন্টিজার, 3 কিন্তু একটা ইন্টিজার। তো সে ডিফল্ট ভাবে 4/3 কে ইন্টিজার ইন্টিজার চিন্তা করে স্টোর করে রাখছে, বুঝতে পারছো? তারপরে সে ফ্লোটে রাখছে। আগে ইন্টিজার ইন্টিজার ভাগ করে ভাগফল 1 পাইছে, সেই 1টাকে ফ্লোটের ভিতরে রাখছে। টাইপ কিন্তু ফ্লোট, বাম পাশে কিন্তু ফ্লোট, কিন্তু আমি চাচ্ছি ডান পাশে যখন ভাগ হবে সেখানেই ফ্লোট হয়ে যাক, জোর করে আমি সেখানে ফ্লোট রাখছি। তারপর সেই ভগ্নাংশটাকে ফ্লোট পাত্রের মধ্যে রেখে দিছি। ক্লাস শেষ করেন, যা বুঝছি এর থেকে বেশি আমার মাথায় নিতে পারবো না, ভুলে যাবো। আচ্ছা ভুলে যাওয়ার কথা না, হ্যাঁ এখন হচ্ছে তোমরা স্টুডেন্ট মানুষ, তুমি যত বেশি লোড নিতে পারবা চাও পারবে, এটা হচ্ছে ইচ্ছার অভাব। কাস্টিং করি নাই তাই, কাস্টিং করি নাই মানে জোর করে আমরা ভগ্নাংশ রাখি নাই। 4 এবং 3 এরা প্রত্যেকেই ইন্টিজার ভ্যালু, তাদেরকে ভাগ করলে ভাগফলটাও ইন্টিজার হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, তো ভাগফল কত, 4 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল তো 1 হয়, ভাগশেষ কিছু থাকে। কিন্তু যদি জোর করে আমি এটাকে রাখতে চাই যে না আমি এটাকে ভগ্নাংশ সহ রাখতে চাই, স্টোর করতে চাই, তাহলে জোর করে তুমি প্রথম বন্ধনী দিয়ে ফ্লোট লিখে দিবে, তাহলে জোর করে সেটা ফ্লোট হয়ে যাবে। তারপর এই ভ্যালুটাকে নিয়ে বাম পাশের ভ্যারিয়েবলের ভিতর রেখে দিবি। ওকে, আমরা আমাদের বইতে যাই, বইতে আর কি আছে সামনে একটু দেখাই দিই। এটা এখানে তোমাদের একটা প্রোগ্রামিং এক্সাম্পল আছে, তোমরা একটা এক্সাম্পলটা দেখবা বাসায়, যে এই যে এখানে একটা ফ্লোটিং টাইপের কনস্ট্যান্ট নেওয়া হচ্ছে, ক্যারেক্টারকে একটা কনস্ট্যান্ট নেওয়া হচ্ছে লেটার নামে, তারপর এগুলোকে প্রিন্ট করা হচ্ছে। এগুলো একটু বাসায় চাইলে চেষ্টা করে দেখতে পারো, অথবা অনলাইনেও তোমাদের দেখাইছি কোথায়, অনলাইনেও কিন্তু চাইলে প্রোগ্রাম করে টেস্ট করে দেখতে পারো। এরপরে চলক, চলক আমরা সবাই পড়িয়েছি, আমি তোমাদের টাইপ দেখাইছি, ভ্যারিয়েবল গুলার টাইপ, সেটা ক্যারেক্টার হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোটিং পয়েন্ট হতে পারে, এবং ভ্যারিয়েবল মানে বলছে একটা জায়গা, রাখার মতো জায়গা এই, এবং এটার মধ্যে একটা নাম দিতে হয়, এবং এটার ভিতরে ভ্যালু হিসেবে কিছু রাখতে হয়। এইটুকু ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট এগুলো লিখছি। ডিক্লারেশনের উপর ভিত্তি করে ভ্যারিয়েবলের প্রকারভেদ এটা শিখাইনি। ডিক্লারেশনের উপর ভিত্তি করে মানে তুমি কোথায় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছো সেটার উপর ডিপেন্ড করে দুই টাইপের হয়, একটাকে বলা হয় লোকাল, একটাকে বলা হয় গ্লোবাল। লোকাল মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে তার এলাকার, আর গ্লোবাল মানে কি পুরো দেশের, বিশ্বের। তোমার লোকাল পাতি নেতা আছে না কিছু, তারা হচ্ছে লোকাল নেতা, তাদের প্রভাব শুধুমাত্র ওই নেতা মানে ওই এলাকায় বিস্তৃত, তাদেরকে শুধু ওই এলাকার মানুষই চেনে, কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু তাকে আবার চিনবে না, একটা লোকাল নেতা। আবার যে আছে ইন্টারন্যাশনাল নেতা, যেমন ধরো আমাদের ওবামা ছিল, বা আমাদের আমাদের কে ছিল, এখন বাইডেন আছে। হ্যাঁ, তাহলে বাইডেনকে কিন্তু অলমোস্ট পৃথিবীর সবাই চিনে, নাম শুনলেই বুঝে যাবে। তাহলে এটা হচ্ছে লোকাল বলের মধ্যে পার্থক্য। লোকাল শুধু লোকালেই চিনবে, তাকে দুনিয়ার বাইরে কেউ চিনবে না, তার এরিয়ার বাইরে কেউ চিনবে না। গ্লোবালকে সবাই চিনবে, লোকালও চিনবে, গ্লোবাল প্রধান নেতাকে লোকাল নেতাও চিনবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য, আপাতত জানিয়ে রাখো, নেক্সট দিন আমরা এটা ডিটেইলসে শিখব। আপনার এত কারেন্ট, একা একা ক্লাস করেন, অন্য পড়া থাকতে পারে। আচ্ছা থাকতে পারে, অবভিয়াসলি তোমাদের আরো পড়া থাকতে পারে। শি জাস্ট গিভিং হার অপিনিয়ন, হোয়াই সো অ্যাংরি। আচ্ছা আমরা নিজেরা কথা না বলি, আমরা ক্লাস করতে আসছি, ভাইয়া যেটা পড়াচ্ছি সেটা একটু শোনো মনোযোগ দিয়ে, কে কি কমেন্ট করতেছে না করতেছে সেটা দেখার দরকার নেই, জাস্ট স্কিপ করো, স্কিপ দোজ কমেন্টস দ্যাট ইউ ডোন্ট লাইক। তোমার পছন্দ না হতে পারে,
অনেকের ভালো ক্লাস নাও লাগতে পারে, অনেকে লাগবে না, কারণ জিনিসগুলো কঠিন তো লাগবে। আমি শুরুতেই ওয়ার্নিং দিছিলাম যে ক্লাস কিন্তু ভালো লাগবে না, সি প্রোগ্রামিং ইজ নট দ্যাট ইজি, আর সিএসসি সবাই পড়তেও পারে না, প্রোগ্রামিং সবাই করতেও পারে না। আমি কঠিন জিনিসগুলোকে কেন জানি পছন্দ করি। হ্যাঁ, আমার কাছে কঠিন জিনিস সবসময় ভালো লাগতো, যখন স্টুডেন্ট ছিলাম তখনও ভালো লাগতো। যেটা সবাই পারবে না, বাদ দিবে, সেটাই আমি করতে চাই, কারণ এটাতে আমি সবার থেকে আলাদা হবো। সবাই প্রোগ্রামিং করতে চাইবে না, কেউ পছন্দ করবে না, কারো মাথায় ঢুকবে না, কেউ বলবে ধুর প্রোগ্রামিং, প্রোগ্রামিং কিসের প্রোগ্রামিং, এমনিতেই আমি A+ পাবো অন্য কোশ্চেন অ্যান্সার করে। বাট আমার কেন জানি কঠিন জিনিসগুলো পছন্দ হতো বেশি, এখনো হয়। সো তোমাদের মধ্যে অনেকে, বেশিরভাগই না, আমার মনে হয় 80%-এরই পছন্দ হচ্ছে না, মানে 10%, 20% হয়তো জোর করে মানে বসে আছো যে ভাইয়া কেমন মাইন্ড করবে। কেউ হয়তো বাসায় বাবা মার ভয়ে বসে আছো যে করতে হবে, কেউ হয়তো জাস্ট শুয়ে ক্লাস অন করে রাখছো। কিছু আছো তোমরা, তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছো যারা সত্যিকারের অর্থে অনেক সিরিয়াস। আমি সিরিয়াস স্টুডেন্টদের পছন্দ করি, আমি নিজেও সিরিয়াস। সো সবকিছু, যেটা আসলে লাস্ট কথা বলবো সেটা হচ্ছে, সবকিছু ডিপেন্ড করে তোমার উপর, তুমি কিভাবে কোন জিনিসটাকে নিচ্ছ। আসলে ব্যাপারগুলো কি জানো, আমি এই জিনিসটা আমি ফিল করি বা তোমাদের সাথে একটু শেয়ার করি কথাটা, যে কখনো কখনো দেখবা কি, যে কারো কথা তোমার মন ছুঁয়ে যাচ্ছে, কারো কথা তোমার মন ছুঁয়ে যাচ্ছে, তুমি মনে করতেছো যে হ্যাঁ, একটা কথা বলছে, এটা অনেক দামি কথা বা এটা অনেক বড় একটা কথা। আবার এমন অনেকের কথা শুনবা যেটা তোমার মানে পাত্তাও দিবা না তুমি। এই ব্যাপারটা কি জানো, আসলে এটা কিন্তু কথাটার মানে মূল্য না। তুমি যখন কোনো কথাকে মূল্যায়ন করো, তুমি কথাকে মূল্যায়ন করো না, তুমি ওই পার্সনটাকে মূল্যায়ন করো এবং তুমি ওই পজিশনটাকে মূল্যায়ন করো। জাস্ট লাইক এখন তোমার বাসায় বড় ভাই আছে, তোমার বড় ভাই বললো পর 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 পর, এটা পড়লে এরকম হয়, এটা পড়লে ওরকম হয়, তোমার বড় ভাই অনেক কিছু বলবে, তোমার কিছু যায় আসবে না। এখন একবার আমি আমি বইটা পড়ি, আমি তোমার কিছু কথা বলবো, তোমার একদম ভিতরে লেগে যাবে, হ্যাঁ ভাইয়া বইটা পড়ে দেখি, হ্যাঁ ভাইয়ার কথা অনেক মূল্যবান, অনেক কিছু। আবার আবার আমার থেকেও ভালো এখন গুগলে জব করে একজন, সে যদি এসে তোমাকে বলে যে এরকম এরকম করো, এরকম এরকম করে পড়ো, কথাটা কিন্তু খুব খুব সিম্পল। তিনজনই কিন্তু সেম কথা বলছে গুগলে, যে আমি যে কথা বলি সেটাও সেম বলছি, তোমার ভাইয়া বাসায় ভাইয়া আছে, সেও তোমাকে সেম কথা বলছে, কিন্তু তোমার কথাটার গুরুত্ব মনে হবে অনেক বেশি যে ওই গুগলে যে ভাইয়া পড়তেছে বা যে চাকরি করতেছে, সে তার কথাটা তোমার অনেক গুরুত্ব মনে হয়, অনেক গুরুত্বপূর্ণ মনে হবে। তাহলে ব্যাপারগুলো এরকমই আসলে, যে আমরা কথাকে মূল্যায়ন করি বা কোনো জিনিসকে মূল্যায়ন করি তার নিজস্ব ভ্যালু দেখে না, কোন জায়গা থেকে আসছে সেটার ভ্যালুর উপর। আজকে অনেকের কাছে অনেক কিছু খারাপ লাগতে পারে বা অনেকের কাছে এটা হেলনা ফেলনা লাগতে পারে, বাট ব্যাপারগুলো হচ্ছে তুমি যখন নিজে যাবা, হ্যাঁ ওই পজিশন গুলোতে নিজে যাবা, তখন আসলে বুঝবা যে আমি বলি বা তোমার ভাই বলুক, তোমার বাবা মা বলুক, তোমার টিচার বলুক, যেই বলুক না কেন, সবাই তোমার জন্যই বলে, তোমার ভালোর জন্যই বলে। আর কারো বলার দরকার নেই, তুমি নিজে নিজে বুঝো না একটা জিনিস, নিজে নিজে বুঝো, ভেতর থেকে আন্ডারস্ট্যান্ডিংটা আনো যে আমার পড়তে হবে, পাস করতে হবে, আমি মরি বাঁচি, আমাকে পরীক্ষা দিতেই হবে। আর যেহেতু পরীক্ষা দিব, ভালো করে পড়ি। আজকে আমি ভাইয়া, দেখতে পাচ্ছ ভাইয়া মানে আইফোন নিয়ে ঘুরি, ভাইয়া ম্যাকবুক চালাই, ভাইয়া আইপ্যাড ইউজ করি, এইগুলো তো একটা কোনো কারো টাকা দিয়ে কিনি, নিজের টাকা দিয়ে কিনছি, নিজে তোমাদের সময় পড়াশোনা করছি দেখেই আজকে এই পর্যন্ত আসতে পারছি। আবার আমি যদি তোমাদের সময় পড়াশোনা না করতাম, আজকে আমার হয়তো এগুলো হতো না, বাবা মার টাকায় কিনতে হতো, বাট আমি তো বাবা মার উপর নির্ভরশীল না। একটা সময় গিয়ে তোমার ফ্যামিলি তোমার সাপোর্ট ছেড়ে দিবে, তোমাকে আর কিছু দিবে না। হ্যাঁ, অনেকের ফ্যামিলি আছে যে অনেক বড় হলেও সাপোর্ট দিয়ে যায়, বিয়েও করায় নিজের টাকা দিয়ে, বাবা মার টাকা দিয়ে বিয়ে করে, অনেকে আছে। ছেলেদের কথা বলছি, বা অনেক মেয়েও আছে যেরকম ফ্যামিলি সাপোর্ট করবে, বাট একটা দিন আর সাপোর্ট করবে না। তোমার বাসায় যে বড় ভাই আজকে তোমাকে খাওয়াচ্ছে, যে বড় ভাইয়ের টাকায় তুমি, যে বাবার টাকায় তুমি আজকে খাচ্ছ, কয়দিন পরে আর 2 বছর পরে সেই বড় ভাই, সেই বাবা তোমাকে খোটা দিবে, যার কত বাপের হোটেলে খাবা আর কত এই টাকা খাবা। তখন মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে, তখন মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে, টাকা কি জিনিস তখন বুঝবা। ঠিক আছে, কেউ না দিলে এরকম চুপ সে এক কোনায় বসে থাকতে হবে। এখন না হয় ছোট, কিছু না দিলে কোনো কিছু যায় আসে না, ইগোতে লাগে না, বাট আর 2টা বছর যাইতে দাও, 2টা বছর যাইতে দাও, জাস্ট ভার্সিটিতে ওঠো, তখন দেখবা ইগো কাকে বলে। ঠিক আছে, তখন মানে লাথি গোতা খাইও দেখবে যে মানে খুব কষ্ট লাগতেছে। এখন লাথি গোতা খাইলেও কিছু লাগবে না, বাবা মাই তো, বড় ভাই তো,
বাট একটা সময় যখন কিছু পাবা না, বাবা মা যখন খোটা দিবে, তখন অনেক বড় অনেক বড় ভাবে তুমি বাজে ভাবে কি হবা, হার্ট হবা। আগেই ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, কারোর উপর রিলায়েবল থাকো না। 2টা বছর পরে নিজে কোথায় যেতে চাও, নিজের টাকায় কি ফোন কিনতে চাও কিনা, নিজের টাকায় কি ঘুরতে চাও কিনা, সেটা চিন্তা করে এখন থেকে পড়াশোনা করো। সত্যি কথা বলবো, ঠিক আছে? 2টা দিন পরে, আজ হোক কাল হোক, তোমার বাবা মা, তোমার ভাই বোন তোমাকে কথা শোনাবেই। এমন না যে তারা আমাদের কম ভালোবাসে, তারা আমাদের অনেক 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 বেশি ভালোবাসে। 2টা দিন পরে তারাই কিন্তু কথা শোনাবে। কিছু চাইতে হলে তাদের দিকে হা করে তাকায় থাকতে হবে। এই হা করে যদি তাকায় থাকতে না চাও, নিজের পায়ে যদি দাঁড়াইতে চাও, এখন থেকে পড়াশোনা করো, ঠিক আছে? এখন থেকে পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াও। অ্যাটলিস্ট কিছু না হলে বলতে তো পারবা যে না, আমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাইছি। কিছু না হলে টিউশনি করে তো খাইতে পারবা, ঠিক আছে? নিজের পায়ে দাঁড়ানো শিখো, এন্ড বি এ ম্যান, ঠিক আছে? বি এ ম্যান কেন, বি এ ওয়ামেন, ওমেনও বলা যায়। অনেক ওয়ামেন আছে, অনেক মেয়েরা আছে যারা তোমরা আত্মনির্ভরশীল হয়ে গেছো, হবা ভবিষ্যতে, ঠিক আছে? নিজের পায়ে দাঁড়াতে শিখো, সে যেই হও না কেন। এবং এখন এই সময়টা পড়াশোনার কাজে লাগাও। এখন মাথা ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, এই ঘুম, সেই ঘুম, এই পড়া, ওই পড়া, এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, এত বায়না ধরো না। লাইফটা অনেক ভালো লাইফ লিড করতেছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এমন অনেক আছে যাদের বাবা মা নাই, যাদের ভাই বোন নাই, যাদেরকে এই কোর্স করানোর টাকা ম্যানেজ করতে পারে না, যারা নিজেরা ই করে করে এই ফেসবুকে এই টুকিটাকি ইনকাম করে করে ফেসবুকে এই কোর্সটা কিনছে। অনেকের বাবা মা চাষবাস করে টাকা ইনকাম করে ছাত্রকে, তার ছেলেকে এই কোর্সে ভর্তি করাইছে। সো জিনিসগুলোকে এত সহজ ভাবে নিও না, বুঝতে পারছো? 1 টাকা তোমাকে কেউ দিবে না, 1টা টাকা কেউ তোমাকে ফ্রিতে দিবে না। সেখানে তোমরা এই সুযোগগুলো পেয়েও মিস করতেছো। 2 দিন পরে নিজের মাথা নিজে বাইরাবা যে কি করছি আমি। যদি ওই জিনিসটা ফেস করতে না চাও, কঠিন লাইফটা ফেস করতে না চাও, এখনো সময় আছে। যতটুকু সময় আছে কাজে লাগাও। নিজের বলে তুমি সমুদ্র পার হবো, কেউ তোমাকে পার করে দিবে না একটা সময়, ঠিক আছে? কথাগুলো খারাপ লাগলে আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, বাট দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। আমি সত্য কথা বিশ্বাসী এবং সত্য কথা বলি। কেউ তোমাদের এইভাবে কথা বলুক না বলুক, আমি সত্য কথা সবসময় পছন্দ করি এবং এইভাবে কথা বলি, এবং আমি সবসময় সিরিয়াস। সো দ্যাটস অল ফ্রম মি টুডে, ফর টুডে। ইনশাআল্লাহ তোমরা বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো, ঠিক আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো তোমাদের ইচ্ছা, তোমাদের লাইফ, হ্যাঁ, ইয়োর লাইফ ইয়োর চয়েস। তুমি যা ইচ্ছা তা করো, আমার কিচ্ছু যায় আসে না। বাট আমি কথাগুলো বলে যাব। 2টা ছেলের যদি ভালো লাগে, 2টা মেয়ের যদি ভালো লাগে, 2টা মেয়ে যদি সিরিয়াস হও, দ্যাটস ইনাফ ফর মি। দ্যাটস অল। ভালো থাকো সবাই, দোয়া করবা। আসসালামু আলাইকুম।